দেখুন, আজ শুরুতেই বাংলাদেশের বর্ষিয়ান কবি নির্মলেন্দু গুণের শব্দ ধার করে সে দেশের এখনকার পরিস্থিতিকে বর্ণনা করব। এই রকম বাংলাদেশ কখনো দেখনি তুমি। মুহূর্তে সবুজ ঘাস পুড়ে যায়, ত্রাসের আগুন লেগে লাল হয়ে জ্বলে ওঠে চাঁদ। সংখ্যালঘু হিন্দুদের ওপর এই আক্রমণ, এই ত্রাসের আগুন নিভবে কবে, সেই উদ্বেগ ছড়িয়ে পড়ছে ক্রমশ। এই পরিস্থিতিতেই আজ আমাদের প্রথম প্রশ্ন। ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করল বাংলাদেশের হাইকোর্ট। আইন শৃঙ্খলার প্রশ্নে সরকারের কোর্টেই বল ঠেলল আদালত। গত 3 মাস ধরে হিন্দুদের সম্পত্তি ও ধর্মস্থানে যেভাবে পরপর আক্রমণ চলেছে, তাতে আদৌ কি নির্ভর করা যায় এই ইউনূস প্রশাসনের ওপর? দ্বিতীয় প্রশ্ন। সন্ন্যাসী গ্রেফতার থেকে হিন্দুদের ওপর হামলা। বাংলাদেশ ইস্যুতে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল। বেগবাগানে ভাঙল ব্যারিকেড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেশ বিদেশে এই ক্ষোভ দেখেও কি হুঁশ ফিরবে না শান্তি নোবেলজয়ী ইউনূসের? তৃতীয় প্রশ্ন। শুধু হিন্দুরা নন, অত্যাচার চলছে অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের ওপরও, বললেন বাংলাদেশের বৌদ্ধ সন্ন্যাসী। একই মত কলকাতা ইসকনেরও। পরিকল্পিতভাবেই কি বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চাইছে ইউনূস সরকার? চতুর্থ প্রশ্ন থাকবে আজ। জেলে দুষ্কৃতীদের সঙ্গে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। তার ওপর হামলার আশঙ্কায় আমরা চিন্তিত, বললেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট। হিন্দুদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন বলেই কি মৌলবাদীদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন এই চিন্ময় কৃষ্ণ? পঞ্চম প্রশ্ন। আমি মর্মাহত, কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হলেই মেনে নিতে পারি না। বাংলাদেশ ইস্যু নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। কিন্তু শুধু বিবৃতিতে আদৌ কি চিড়ে ভিজবে? তবে এই অনুষ্ঠান শুরু করব আজকের আপডেট দিয়ে। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মামলা হয়েছিল বাংলাদেশ হাইকোর্টে। সেই আবেদন খারিজ করে দিল আদালত। দেখুন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে, যা চরম আকার নিয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে। এই প্রেক্ষাপটে ইসকনকে ব্যান করার দাবিতে বাংলাদেশে হাইকোর্টের দায়ের করা মামলা খারিজ হয়ে গেল। মনিরুজ্জামান নামে এক আইনজীবী বাংলাদেশ হাইকোর্টে তাঁর আবেদনে বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিতভাবে নির্দেশ দেওয়া হোক। মামলার শুনানিতে এদিন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাউদ্দিন আদালতে দাবি করেন, সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ করছে। পুলিশ 3টি মামলা দায়ের করেছে। 3টি মামলার একটিতে 13 জন, দ্বিতীয়টিতে 14 জন এবং তৃতীয় মামলায় 49 জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে, যারা মঙ্গলবারের ঘটনার সঙ্গে জড়িত ছিল। একথা শুনে বিচারপতিরা বলেন, আমরা শুনে আশ্বস্ত হলাম, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। ঘুরে ফিরে একটাই কথা, দেশের জনগণের প্রাণ ও সম্পত্তি, কারো যেন কোনো ক্ষতি না হয়, এটা সবারই চিন্তা। আপনারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন শুনে আদালত আশ্বস্ত হয়েছে। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সওয়াল করে আইনজীবী মনিরুদ্দিন বলেন, 10টি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ, এদের কার্যক্রম খুবই বিশৃঙ্খল ও উচ্ছৃঙ্খল। তখন বাংলাদেশ হাইকোর্টের 2 বিচারপতি বলেন, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। সুতরাং এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমরা খুব চিন্তায় ছিলাম। সো দিস ইজ আ ওয়েলকাম, মতলব এটা খুব রাহতের খবর কি অ্যাটলিস্ট গভর্নমেন্ট যে ব্যানের চেষ্টা করছিল ওটা এখন হাইকোর্ট দ্বারা খারিজ হয়ে গেছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ ঢেউ আছড়ে পড়েছে এবার বাংলাতেও। সন্ন্যাসীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলকাতায় মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ। মিছিল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের অফিসের একেবারে কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ আটকায়। তখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কার্যত ব্যারিকেড ভাঙার উপক্রম। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এবং লাঠি চার্জ শুরু হতে পারে কলকাতা পুলিশের তরফে। এখানে দেখুন, স্বৈরাচারী সরকার আজকে আমাদেরকে হিন্দুত্বের কথা বলতে দিচ্ছে না। ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারের 2 দিন পর বৃহস্পতিবার মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না। এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে। তাদের ভোট চাই, সংখ্যালঘুর ভোট। তার জন্য তাদের ওই মৌলবাদী চিন্তাভাবনায়
যাতে কোনো রকমভাবে আহত না হয় তার জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র নিন্দা করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ইদানিংকালে বলা হচ্ছিল যে ইসকন নাকি জঙ্গি সংগঠন। আজ বাংলাদেশ হাইকোর্ট বলে দিল, হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবে না। আর্জিটাই খারিজ হয়ে গেল হাইকোর্টে। আদালত বলল, আইন শৃঙ্খলার দায় সরকারের, সরকার দেখবে। আর ঠিক এইখানেই আমরা বাধ্য হচ্ছি একটা জিজ্ঞাসার চিহ্ন বসাতে, সরকার কি আদৌ দেখবে? মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার গত 100 দিন ধরে কি আদৌ দেখেছে? সরকার যদি দেখতো, যদি একটুও রাজধর্ম পালন করত, তাহলে কি বাংলাদেশের ভয়াবহ ঘটনা প্রবাহের সামান্য অংশ ঘটতে পারত? এবং আপনারা জেনে রাখুন, শুধু সংখ্যালঘু হিন্দু নয়, বাংলাদেশে একই রকম আক্রান্ত বৌদ্ধ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও। তাদের কথাও এই অনুষ্ঠানেই তুলে ধরবো। অনুষ্ঠান শুরু করব আজকে তিলোত্তমাকে দিয়ে। তিলোত্তমা, একদিক থেকে দেখতে গেলে যাদের কাজকর্মে আজকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু বৌদ্ধরা বিপন্ন, তাদের ওপরই আস্থা রাখলো বাংলাদেশের হাইকোর্ট। আমার প্রশ্ন খুব পরিষ্কার, যে কাজের কাজ আদৌ কিছু হবে? সংখ্যালঘুরা যে তিমিরে পড়ে আছেন, সেখান থেকে কোনো আশু উত্তরণের সম্ভাবনা দেখছো তুমি? এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি এবং যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটা সম্পূর্ণ আর শুধুমাত্র সংখ্যালঘুত্বের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ নেই। ব্যাপারটা পুরোপুরি মানবাধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এবং যেটা এইমাত্র কথা বলছিলে তুমি, যে অন্যান্য হিন্দু ছাড়াও অন্যান্য আরও সংখ্যালঘু যারা আছেন, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়, এবং তাদের ছাড়াও আমার যেটা সাংঘাতিকভাবে মনে হচ্ছে যে এরা তো বিপন্ন বটেই, এবং এদের অধিকারে তো হস্তক্ষেপ করা হচ্ছে বটেই, এবং সেই সঙ্গে উদারপন্থী মুসলিম যারা রয়েছেন বাংলাদেশে, তারাও কিন্তু সমানভাবে বিপন্ন বলেই আমার মনে হয়। এবং এটা একটা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়, আমার নিজের ধারণা যে এটা একটা আন্তর্জাতিক একটা কোনো চক্রান্ত চলছে, যেটা একেবারে ভারতবর্ষের পাশের দেশ হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই দেশটিকে যদি মৌলবাদী একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায় এবং দুটো রাষ্ট্রের মধ্যে যদি অশান্তি বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে আরও অন্যান্য অনেক রাষ্ট্রের তাতে লাভ হতে পারে, যেটা বহু বছর ধরে ভারত সরকারের আশঙ্কা ছিল, বহু বছর ধরে। এবং এটা তো অনেক বছর ধরে, মানে বিগত প্রায় 4-5 বছর ধরে আমরা এটা দেখছি যে বাংলাদেশে একটা প্রবণতা দেখা যাচ্ছিল যে বাংলাদেশের জন্ম হওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের যে ভূমিকা এবং ইন্দিরা গান্ধীর যে ভূমিকা, সেইটাকে তারা সবসময় অস্বীকার করতে চেয়েছে। এবং এই সম্প্রতিও আমরা দেখেছি যে যার জন্য, বাংলাদেশের যে ব্যক্তির জন্য আজকে বাংলাদেশের জন্ম, তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। তো এই প্রবণতাগুলো থেকে বুঝতে পারা যায় যে এর ভেতরে একটা কোথাও প্ররোচনা রয়েছে, কিছু লোকের মধ্যে, কিছু মানুষের মধ্যে ভারতবর্ষের প্রতি ঘৃণা এবং হিন্দুত্ব বা অন্যান্য পাশাপাশি আরেকটাও যোগ করো যে পাকিস্তানের সঙ্গে নৈকট্য চাইছে আরেকটা অংশ চাইছে একদম। হ্যাঁ, এবং সেটা বাংলাদেশের মধ্যে যখন, আজকে তো কিছু বছর আগেই আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল চমৎকার। বাংলাদেশ খেলার জায়গাতে আন্তর্জাতিক জায়গায় উঠে এসেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে একটা নাম হয়ে উঠছিল ক্রমশ। আজকে সেই জায়গাটাকে সম্পূর্ণ ধ্বংস করে, এবং যখন বাংলাদেশের সেই উন্নয়ন চলছে, সেই সময়ও আমরা দেখেছি যে এক শ্রেণীর মৌলবাদী অংশ, বাংলাদেশের একটা অংশ, তারা তখনও পাকিস্তানকে সমর্থন করেছে এবং তারা সবসময় চেয়েছে যে পাকিস্তানের সঙ্গে আবার একটা বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হোক। অর্থাৎ সেই সময়, অর্থাৎ 70-71 সেই সময়টায় যে পাকিস্তানি সৈন্যের দ্বারা যে পূর্ববঙ্গের বাঙালি যারা সাংঘাতিকভাবে নিপীড়িত, অত্যাচারিত হয়েছিল, মানে অকথ্য নির্যাতন, সেই সমস্তগুলো তারা চেপে দিতে চাইছে এবং তারা মন চাইছে যে ইতিহাসটাকে উল্টে দেওয়া হোক। কিন্তু ইতিহাস উল্টে দিতে চাইলেও বাংলাদেশের, আমরা মনে করি যে বাংলাদেশ আমাদের শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, আমরা বাংলাদেশকে আমাদের আত্মীয় বলেই মনে করি। এবং আমরা মনে করি যে বাংলাদেশে যারা এখনো পর্যন্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, তারা নিশ্চিতভাবে এই ভয়ঙ্কর জায়গা থেকে এবং এই সাংঘাতিক সংকট থেকে বাংলাদেশকে আবার
ফিরিয়ে আনতে পারবেন এবং শান্তি স্থাপন করতে পারবেন। হ্যাঁ, আমরা আশাটুকুই করতে পারি। দেখুন, একটা জিনিস পরিষ্কার, আমি এই বাংলাদেশ নিয়ে অনুষ্ঠান করার একেবারে শুরুতে বলেছিলাম, আজকে দেখলাম শেখ হাসিনা তার বিবৃতি দিয়েছেন। দেখুন, এখন পরিস্থিতি ভয়ঙ্কর, কিন্তু এর আগে এটা একটা প্রক্রিয়ার অংশ যে ক্রমশ, কালকে খুব গুরুত্বপূর্ণ এ নিয়ে গত ৩-৪ বছরে বহুবার আমাদের অনুষ্ঠান করতে হয়েছে। 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত প্রথিতযশা অধ্যাপক আবুল বারকাত, তিনি একটা গবেষণাপত্র পাবলিশ করেন, সেটা যে বাংলাদেশের কৃষি, ভূমি, জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি। তাতে একেবারে পরিষ্কার দেখান যে 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত 5 দশকে 1,13,00,000 হিন্দু তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। অর্থাৎ প্রতি বছরে গড়ে 2,30,612 জন হিন্দু বাংলাদেশ ছেড়েছেন। এবং তিনি লিখেছিলেন, যার পরে আমাদের অনুষ্ঠান অবধি করতে হয়, যে এই প্রবণতা চলতে থাকলে আগামী 2-3 দশক পরে এদেশে অর্থাৎ বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী কোনো মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না। মারাত্মক ভবিষ্যৎবাণী। কিন্তু আমি বলছি, শেখ হাসিনার অংশটা এখনকার থেকে ডেফিনেটলি ভালো ছিল, কিন্তু সেখানেও কিন্তু এই প্রবণতা চলেছে। এ কথা একদম দ্বিধাহীন স্পষ্ট কণ্ঠে আমরা বলবো। তার কারণ এই আবুল বারকাতের গবেষণাপত্রেই আছে 2001 থেকে 2012 পর্যন্ত প্রতিদিন 674 জন হিন্দু বাংলাদেশ ছেড়েছেন, এই গবেষণাপত্রেই আছে। অর্থাৎ এর আগে স্বর্ণালী যুগ ছিল না। আপনারা জানেন যে এর আগে যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় হাসিনা ছিলেন, আমরা বারবার প্রশ্ন করেছি যে নির্বাচনে এখান থেকে ভিসা দেওয়া হতো, আমাদের সাংবাদিকরা যেতেন, তাদের বেরোতে দেওয়া হতো না। গণতন্ত্রের ভোটের দিন গণতন্ত্র কীরকম হচ্ছে সেটা দেখার অধিকার নিয়ে এই ঢাক গুড়গুড় কেন? আবার সেই দেশের মন্ত্রীরা যখন আমাদের এই দেশে, এই রাজ্যে আসতেন, প্রেস ক্লাবে বসে এই রাজ্যের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেন, সে অধিকার কি তাদের ছিল? দ্বিতীয়ত, যেটা মারাত্মক অংশ, সেটা হচ্ছে যে ছাত্র লীগ, আওয়ামী লীগের যে ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার, পরের দিন আমাদের অনুষ্ঠানে এই প্রসঙ্গ ওঠে, যে বারবার যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে ছাত্রলীগের এই গুন্ডা বাহিনী তাণ্ডব চালায়, সেটা নিন্দাযোগ্য। যেভাবে একের পর এক বিপুল জনসমাবেশে গুলি চলেছে, ছাত্রদের মৃত্যু হয়েছে, হাসিনা তখনও রাষ্ট্র ক্ষমতার প্রধান হিসেবে তার তীব্র সমালোচনা করেছি। কিন্তু পাশাপাশি গত 100 দিনে, আজকে 101 দিন, ইউনূসের সরকার যে রাস্তায় চলছে, তা অন্ধকার থেকে আরও গাঢ় গভীর অন্ধকারের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। এবং সংখ্যালঘু মানুষ, হিন্দুরা, বৌদ্ধরা, তারা আক্রান্ত হচ্ছে, নিজে মুখে সে কথা বলছেন। এই যাবতীয় ঘটনার প্রতিবাদে আজকে মিছিল পুলিশের সঙ্গে কলকাতা শহরে, তাদের ধস্তাধস্তি ইত্যাদি হলো। আমার পরের প্রতিবেদন সেইখানে, তারপর আবার এই সমস্যার গভীরে ঢুকবো আমরা। দেখুন, বেশ কয়েকজন পড়ে গিয়েছেন। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এ রাজ্য। বৃহস্পতিবার কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। তীব্র স্লোগান, ভাঙা হলো ব্যারিকেড, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বাদ গেল না কিছুই। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও সংখ্যালঘু নিপীড়ন বন্ধের প্রতিবাদে এদিন শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তর পর্যন্ত মিছিলে নামে বঙ্গীয় হিন্দু জাগরণ। মিছিল থেকে উঠতে থাকে ইউনূস সরকার বিরোধী ঝাঁঝালো স্লোগান। এরপর বেগবাগানে আটকানো হয় বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যদের। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। ধুন্ধুমার পরিস্থিতি, রীতিমতো ব্যারিকেড ফেলে ফেলা হচ্ছে, পুলিশের সামনে ব্যারিকেড ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে ব্যারিকেড টানছেন গেরুয়া বসনধারী। ব্যানার, ফেস্টুন ছোড়াছুড়ি শুরু হয়, টেনে হিঁচড়ে ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। জামাত আর ওয়েস্ট বেঙ্গল সরকার এক হয়ে গেছে। এই যে অন্যায় প্রতিরোধ, এর আমরা ধিক্কার জানাচ্ছি। দলদাস পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি।
দ্বিতীয় ব্যারিকেডে পৌঁছানোর পর শুরু হয় ধস্তাধস্তি। অন্যদিক থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করলে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। উল্টো দিক থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা ধরপাকড় শুরু, তারা কিন্তু ভেঙে ঢোকার চেষ্টা করছেন, ধরপাকড় শুরু। এবং বিপরীত দিক থেকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা ঢোকার চেষ্টা করছেন। এই যে গার্ডরেল, সেই গার্ডরেল টপকে চতুর্থ ব্যারিকেডে পৌঁছানোর চেষ্টা করেন তারা। আমরা একদম শান্তিপূর্ণ মিছিল করছিলাম, সেখানে আমাদের আটকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। এরপর 5 সদস্যের প্রতিনিধি দল পৌঁছয় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দফতরে। মিছিল থেকে ওঠা স্লোগানের তীব্র সমালোচনা করেন কুণাল ঘোষ। এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের একটা বিশৃঙ্খল মিছিল, যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে। কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে, আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া। সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। কখনো পুলিশের দিকে গিয়ে ইট পাটকেল ছোড়া, কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা। এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না। মায়েদের করুণ আর্তনাদ, তারপরেও যদি মুখপাত্র, শাসক দলের মুখপাত্র এ জাতীয় কথা বলে, সেটা তার একটা বিরাট আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। একদম হৃদয়হীন মানুষ হলে এরকম কথা বলতে পারে। এবং আমি নিজেও প্রবল ধস্তাধস্তির মধ্যে পড়েছি, অসুস্থ বলা সত্ত্বেও দীর্ঘক্ষণ আমাকে সেখানে আটকে রাখা হয়েছিল। তারপর অবশ্য আসবার আমরা সুযোগ পেয়েছি এবং আমাদের দাবি আমরা জমা করেছি। রাষ্ট্রপতির কাছেও প্রতিনিধি দল যাবে বলে জানিয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণ সংগঠন। শিবাশিস মৌলিক ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি কালকেই বলেছি যে বাঙালি তো কুয়োর ব্যাঙ নয়। সেই ভিয়েতনামের যুদ্ধ থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বাঙালি প্রতিবাদে নামে। প্যালেস্টাইন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, গাজা স্ট্রিপ সব কিছু নিয়ে তাদের প্রতিবাদ থাকে। সুতরাং বাংলাদেশ নিয়ে আরও আগে কেন সমস্ত রাজনৈতিক দল, গোটা নাগরিক সমাজ নামবে না, এ প্রশ্ন আমাদের ছিল, আছে এবং থাকবে। কিন্তু সজলের কাছে আমি আসবো। সজল, কালকে বিস্তারিত দেখিয়েছি, আজকে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। ভারত সরকারের বিদেশ মন্ত্রক যে বিবৃতিটা জারি করলো, নিঃসন্দেহে ইদানিংকালে সব থেকে কড়া বিবৃতি। কয়েক ঘন্টার মধ্যে তার পাল্টা বিবৃতি চলে এলো, যেখানে ভারত সরকারের এই তথ্যকে ভিত্তিহীন বলা হলো। শুধু তাই নয়, কার্যত পরোক্ষে হুমকি দেয়া হলো যে এই রকম ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে বিবৃতি দিলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবে। আজকে এটাই বিস্তারিত আসবো যে আজকে মিনিস্টার অফ স্টেট কান্তিবর্ধন সিং, তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী, তিনি এই বিষয়ে কি বলেছেন প্রশ্নের উত্তরে। নিঃসন্দেহে কড়া অবস্থান, একেবারে স্পেসিফিক্যালি ঘটনা ধরে ধরে ভারত সরকার বাংলাদেশে যা চলছে তার সতর্ক করার চেষ্টা করেছে, সংসদকে এ নিয়ে ইনফর্ম করেছে। কিন্তু আমার বক্তব্য, সজল, ওয়ে আউটটা কি? এ তো শুধু বিবৃতি হলে তার পাল্টা বিবৃতি চলে আসছে 3 ঘন্টার মধ্যে। মানুষগুলো বাঁচবে কি করে? সুমনদা, আমি প্রথমে বলি, সেটা হচ্ছে যারা বঙ্গবন্ধুর হতে পারে না তারা কখনো ভারত বন্ধু হতে পারে না, এক। আর যারা ভারতীয় পতাকাকে তাদের বিশ্ববিদ্যালয়ের গেটে পাপোশ হিসেবে ব্যবহার করে তারা ভারতের শত্রু। আশা করি এই প্যানেলে এটা নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, কোনো বিতর্ক থাকবে না। আমি আপনাদেরকে কতগুলো, সে করবেন আপনি তাহলে ভারত বিদ্বেষী হবে না। আমি তো বললেন, আবার 2 মিনিট সময়টা তো আমায় দিন। আমার যেটা প্রশ্ন হচ্ছে, দেখুন, ভারত বাংলাদেশ তার এজেন্ডায় চলছে, তারা তাদের মতন করছে। আমি এখান থেকে দাবি করব বাংলার একজন নাগরিক হিসেবে, একজন বাঙালি হিসেবে, যে আর যাই হোক না কেন, আমরা যদি মায়ানমারে মিলিটারি অপারেশন করতে পারি, আমরা যদি পাকিস্তানে গিয়ে অপারেশন করতে পারি, তাহলে এই ক্ষেত্রে হিন্দুদের সম্পত্তি এবং প্রাণ বাঁচাতে আমাদের এখান থেকেও সকলে মিলে, বাংলার 10 কোটি হিন্দু মুসলমান মিলে সমস্ত মানুষের একযোগে আওয়াজ তোলা উচিত যে বাংলাদেশে আমাদের পুলিশ মিলিটারি অপারেশন করা হোক। আমি খারাপ লাগে, আমি জানি না এখানে যারা আছেন তাদের কতজন ইস্ট বেঙ্গল থেকে এসছেন, কিন্তু খারাপ লাগে, দেখবেন তাদের সব মনে আছে, তাদের গ্রামের বাড়ি মনে আছে, তাদের স্কুল মনে আছে, তাদের তুলসীতলা মনে আছে, তাদের সব মনে আছে। শুধু তাদের অনেকেই ভুলে গিয়েছেন যে তারা এক রাতের অন্ধকারে কেন দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন। তাদের ভুলে গেছেন তারা অনেকেই যে কেন তারা সবাইকে নিয়ে আসতে পারেননি, পরিবারের কাদেরকে ভেট হিসেবে রেখে আসতে হয়েছিল। আজকে যদি আমরা এটা আবার ভুলে যাই,
তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় বড় বৃহত্তর ভুল হবে। দেখুন, ইসরায়েল প্যালেস্টাইন লড়ছে, তারা কয়েকশো বছরের পুরনো ইতিহাস, যন্ত্রণা তারা কিন্তু বলেনি। কিন্তু এই মার্ক্সবাদী যারা আছেন তারা আজকে নেই, থাকলে ভালো হতো। কংগ্রেসীরা যারা আছেন, হ্যাঁ, তৃণমূল কি বলবেন আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো মানবতার বিরুদ্ধে। কেউ কিউবায় হলে লাফায়, কেউ গাজায় হলে লাফায়, কেউ প্যালেস্টাইনে হলে বুক চাপড়ায়, কেউ এই যে আপনি বলছেন না যে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এটা অন্যায়, আর এর বেশি কিছু বলেননি। এই মানুষটি 21শে জুলাই, তিনি সম্ভবত 21শে জুলাই বা কোনো একদিন সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন বর্ডার খুলে দাও। যখন শেখ হাসিনার বিরুদ্ধে সবে লড়াই শুরু হয়েছে, পুলিশের দমন পীড়ন নীতি চলছিল, তখন উনি বলেছিলেন বর্ডার খুলে দাও। আজকে উনি বলছেন না সে কথা। না না না, বর্ডার খুলে দাও না সজল, কালকেই দেখিয়েছি 21শে জুলাই তিনি বলেছিলেন যে এটা দেশের ব্যাপার, আমার ইয়ে নেই, কিন্তু একদম আমি আশ্রয় দিতে রাজি আছি। হ্যাঁ, আমার যেটা বলার বক্তব্য হচ্ছে আমি পিসিআর কে বলবো ওই বাইকটা আবার বের করতে। নোবেল পুরস্কার প্রাপ্ত, অন্তত আপনারা দেখানো বন্ধ করুন, নোবেলের উপর আস্থা উঠে যাবে। একটা আস্ত অশান্তির ট্যাবলেট সেই লোকটা এইভাবে দাঁড়িয়ে বলছে যে তথ্য মিথ্যে। আর ইসকনকে আপনারা দেখাচ্ছেন যে তাকে ব্যান করেনি, করলে বা না করলে কিছু, সেই দেশের মিলিটারি গিয়ে ইসকনের অফিস থেকে এই অনুষ্ঠানেও কলকাতা ইসকনের প্রধান যোগ দেবেন। আমি শুধু বলবো এপার বাংলার মানুষকেও জাগতে হবে, এখানে দলমতের ঊর্ধ্বে উঠতে হবে। এখানকার আমাদের অনেকের আত্মীয় আছে প্যালেস্টাইন নিয়ে লাফায়, প্যালেস্টাইনে তো আমার আত্মীয় নেই, আমার সরাসরি আত্মীয় আছে। এই যে জ্যোতিবাবু, তিনি এখানে এসে কমিউনিস্ট পার্টি করছেন, তিনি ওখানে কেন কমিউনিস্ট পার্টি করতে পারলেন না? এই প্রশ্নটা তো জাগবে। আমি বিশ্বনাথের কাছে আসবো, কিন্তু তার আগে আমি এতক্ষণ সজলকে ইন্টারাপ্ট করিনি, তার কারণ ও কেন্দ্রের শাসক দলের অফিসিয়াল স্পোকসপারসন, প্রতিনিধি, সে এসে বলছে সরাসরি বিশ্বনাথ দা মিলিটারি অপারেশন। সোশ্যাল মিডিয়ায় খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মাঝে মাঝেই উঠছে যে উই আর মিসিং আয়রন লেডি, অর্থাৎ ইন্দিরা গান্ধী যে ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থার একটা কোথাও, এটা কেউ পপুলিজম বলতে পারে, কেউ একেবারে হালকা চালে বলতে পারে, কিন্তু দেশের কেন্দ্রীয় যারা চালাচ্ছেন সেই দলের প্রতিনিধি যদি সরাসরি মিলিটারি অপারেশন চায় তাহলে নিঃসন্দেহে সেইটা নিয়ে আপনার প্রতিক্রিয়া নেব। দুই হচ্ছে যে সরকারের ওপর সত্যি সত্যি ভরসা রাখার কথা বলছে, কোর্ট ভরসা রাখার কথা বলছে, তারা বাংলাদেশের সংবিধান থেকে কিন্তু ধর্মনিরপেক্ষ শব্দটাকে বাদ দিতে চেয়েছে। প্রেস কনফারেন্স করেছেন, এবং কে করেছেন? কালকে যার প্রেস কনফারেন্স আমরা দেখিয়েছি অ্যাটর্নি জেনারেল নিজে, অর্থাৎ সরকার সরাসরি একেবারে হাইকোর্টে অ্যাপিল করে ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দিতে চলেছে। কালকেই আপনি বলছিলেন যে কোথাও একটা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের থেকে ইউটার্ন নিয়ে সম্পূর্ণভাবে একটা মৌলবাদী রাষ্ট্রের চেহারা নিচ্ছে, যার দুটো পায়া বিএনপি এবং জামাত। আমি বলছি সেইখানে আদৌ ভরসা রাখা যায় যে সংখ্যালঘু নিরাপত্তা সেই সরকার দেবে? এক। দুই হচ্ছে না দিলে তাহলে কি সজলের প্রেসক্রিপশন মিলিটারি অপারেশন? না, এটা আমি এখনও বলছি আপনাকে যে ৭১-এর বাঙালি যে জাতীয়তাবাদ নিয়ে তৈরি হয়েছিল বাংলা ভাষাকে সামনে রেখে, সেই বাঙালি জাতীয়তাবাদকে এই মুসলিম মৌলবাদীরা অস্বীকার করছেন। তারা মানে আন্তর্জাতিক মৌলবাদের কনটেক্সটেই, মুসলিম মৌলবাদের কনটেক্সটেই এখানে আফগানিস্তানের সরকার চালাতে চাইছেন, তালিবানি সরকার চালাতে চাইছেন, মানে পাকিস্তানের মতন ইসলামিক শাসন চাইছেন। ফলে মানে বাঙালি ভাবনা চিন্তা জাতীয়তাবাদী থেকে পুরো সরে যেতে চাইছেন, একবারে কমপ্লিটলি চলে যেতে চাইছেন। নিজেদের ইতিহাসটাকে অস্বীকার করতে চান। এই মুহূর্তে যেটা চলছে এটা হলো মৌলবাদী রাষ্ট্র তৈরি করবেন একটা পলিটিক্যাল প্রজেক্ট। এই পলিটিক্যাল প্রজেক্টটি যদি দাঁড় করাতে হয় তাহলে হিন্দুদের উপর কিন্তু মানে বায়োনারি সিস্টেমে, দ্বিমেরুকৃত ভাবনায় মানে হিন্দুদের উপর অত্যাচার করতে হবে, হিন্দুদের অত্যাচার করে মৌলবাদী মুসলিমদের প্রতিষ্ঠা করতে হবে। এইভাবেই আমি বলছি এটা আজকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু আগামী দিনে যখন মানে আফগানিস্তানের মহিলারা যেমন শিক্ষা পায় না, মানে তারা যেমন পাবলিক লাইফে লিড করতে পারছে না, আগামী দিনের বাংলাদেশের মানে যারা মহিলা তাদের উপর নির্যাতন নামবে। তারপরে কিন্তু আমি বলছি আরও কঠোর মৌলবাদী এবং লিবারাল মৌলবাদীর মধ্যে লড়াই হবে। ফলে আজকে যে প্রজেক্টটা শুরু হয়েছে হিন্দু নিধন দিয়ে, এটা থামবে, কিন্তু কোথায় গিয়ে থামবে কেউ জানে না। সেটা আফগানিস্তানের শেষ পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে শেষ পর্যন্ত মৌলরা মানে একেবারে কট্টর মৌলবাদীরা কয়েকজন নিয়ন্ত্রণ করছে আফগানিস্তানকে। কিন্তু আমি আপনাকে বলছি যে সজলের প্রেসক্রিপশন আমি মানতে পারছি না কেন, দুটো আমি কারণ আছে। একটা হলো যে দেখুন আজকের আন্তর্জাতিক ব্যবস্থায় আপনি যুদ্ধে যেতে পারবেন না, চাইলেও যেতে পারবেন না। এবং দ্বিতীয় সেটা হলো যুদ্ধ কখনোই, আমি যুদ্ধ কখনোই সলিউশন, মানে আমি বলছি ভারতের মতন উন্নয়নশীল দেশের যুদ্ধ কখনোই সলিউশন হতে পারে না
আপনি লক্ষ্য রাখছেন যে 2 বছর ধরে চলছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, শেষ পর্যন্ত দুটি দেশেরই লস হচ্ছে, অন্য দেশগুলোর লস হচ্ছে, ফলে ভারতবর্ষের এই অর্থনীতি নিয়ে কিন্তু যুদ্ধের দীর্ঘমেয়াদী চালাতে পারবে না, কারণ অন্য প্লেয়াররাও এসে পারবে, চীন আসবে, আন্তর্জাতিক স্তরে অন্য প্লেয়াররাও আসবে। কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হলো বাংলাদেশের নাগরিকদেরকে আমরা সবাইকে একটা যদি হোমোজিনিয়াস ভাবে ভুল, বাংলাদেশের যে মানুষগুলো প্রগতিশীল কিন্তু ভয়ে হয়তো এখনো কথা বলতে পারছে না, তাদেরকে কিন্তু উৎসাহ যোগাতে হবে। কেন আমি বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাস্তা নামতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস শাসক দলের তরফ থেকে যদি রাস্তায় নামে প্রতিবাদ করে, এই ধরনের মানবতার বিরুদ্ধে মিছিল করে, তাতে কিন্তু উৎসাহিত হবে সেখানকার সাধারণ মানুষ। আমি আজকেই একটা সুমন্দা উদাহরণ দিচ্ছি, আজকে যুগান্তর কাগজ, বাংলাদেশের যুগান্তর কাগজে ভাত দেবার গোসাই মানে সুরত নাই কিল মারার গোসাই, এই শিরোনামে কে লিখেছেন? কবি ফারহান মাজার। তিনি কে? তিনি ফারহান মাজার কে? কবি ফারহান মাজার হলেন মানে উপদেষ্টা, মানে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নজরুল স্বাস্থ্য উপদেষ্টার তিনি স্বামী, মানে তার মানে সরকারের মধ্যেই ভিন্ন স্বর আছে। এবং তিনি পরিষ্কার, ওই আর্টিকেলটা আমি পড়ছিলাম, তাতে পরিষ্কার করে তিনি প্রতি ছত্রে বলছেন যে এই দেশ, এই মানে বাংলাদেশের জিও পলিটিক্সকে কনসিডার করলে যে অবস্থান বাংলাদেশের বর্তমান সরকার নিচ্ছে সেটা ভয়ঙ্কর ভুল হবে, এবং যেভাবে মানে সন্ন্যাসীকে অ্যারেস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছেন তিনি, এবং পরিষ্কার বলছেন যে তুমি ভাত দিতে পারছো না, তুমি কিল মারছো। আমি বলছি এই যে মানে প্রগতিশীল শক্তিটা এখনো আছে, তারা হয়তো সংখ্যায় মানে কম হতে পারে বা ভয় পেয়ে হয়তো এখন চুপ করে আছে। ভারত সরকার বা পশ্চিমবাংলার যারা নাগরিক সমাজ, রাজনৈতিক সমাজ, তাদের প্রতিনিয়ত তাদের পাশে রাখতে হবে, উৎসাহ দিতে হবে। আমি সেই কারণেই বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে মানে সংকীর্ণ ভোটের রাজনীতির বাইরে গিয়ে একেবারে সরাসরি রাজপথে আপনি নামুন, যেমন করে একসময় জ্যোতি বসুরা নেমেছিলেন যে ৭১-এর যুদ্ধের সময় যখন সারা বাংলার জুড়ে মানে গণ আন্দোলন গড়ে উঠেছিল, এবং ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমানের সেই ব্রিগেডের সমাবেশে সাধারণ মানুষই একমাত্র সুমন আমি বলছি পারে এই পুরো ছবিটাকে পরিবর্তন করতে, উৎসাহিত করতে, এই প্রগতিশীল শক্তিটাকে উৎসাহিত করা। ফারহাদ মাজারের কথা বললেন বিশ্বনাথ দা, আমি বলছি এই কবি খেয়াল রাখবেন, যখন বাংলাদেশের ভেতর থেকে উত্তাল সময় দাবি উঠছে যে জাতীয় সঙ্গীত পাল্টে দাও, রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত হতে পারে না, তখন এনারই একেবারে স্পষ্ট প্রতিবাদ ছিল, এবং কবি বলেছিলেন যে আর একজন পারবে তোমরা আর একজন রবীন্দ্রনাথকে খুঁজে বার করতে। আমি বলছি এই শটটাকে শুধু সংরক্ষণ নয়, এই শুভবুদ্ধির শটটাকে ছড়িয়ে দিতে হবে গোটা বাংলাদেশ জুড়ে, কিন্তু ছড়াবে কে? ঠিক এইখান থেকে আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের কথা আমরা বলছি, পাশাপাশি আজকে আপনাদের দেখাবো বৌদ্ধ ধর্মের মানুষ, তারাও বলছেন একই রকম অত্যাচার নেমে এসেছে তাদের ওপর, মানবতার বিরুদ্ধে এক অভিযান চলছে। দেখুন, আমাদের মাতৃভূমি এটা, আমরা সেটা ছেড়ে তো কোথাও যেতে চাই না, মাটি খামড়িয়ে ধরে আমাদের থাকতেই হবে, কিন্তু কিছুর উপায় নেই। আমরা কি করবো আমরা এখনো বুঝতে পারছি না। গত 5 তারিখে যখন শেখ হাসিনা পতনের পরপরই আমাদের সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে যারা মৌলবাদী সরকার। শুধু হিন্দুরা নয়, বাংলাদেশে বিপন্ন অন্যান্য সংখ্যালঘুরাও, তাঁদের গলাতে উদ্বেগ, আতঙ্ক। বাংলাদেশে মোট জনসংখ্যার 0.63% বৌদ্ধ, এদের সিংহভাগই চট্টগ্রামের বাসিন্দা। পার্বত্য চট্টগ্রামের 3 জেলা খাগড়াছড়ি, বান্দারবন এবং রাঙামাটিতে বারবার হিংসার খবর সামনে এসেছে। আদিবাসিন্দা, চাকমা এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর ওপর নানা সময় ধারাবাহিক হামলা চলেছে। পোড়ানো হয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের 1000-এরও বেশি বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনা এবং র্যাব বাহিনীও বিচ্ছিন্নতাবাদী দমনের অছিলায় অমুসলিমদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ সেনা গুলি চালিয়ে 3 বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাকে খুন করেছে বলেও অভিযোগ উঠেছিল। অভিযোগ, তাদের আদিবাসী তকমা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। বাংলাদেশের বৌদ্ধ সন্ন্যাসী ধর্মপ্রিয় ভিক্ষু থাকেন চট্টগ্রামের আশ্রমে, জরুরি কাজে এসেছেন কলকাতায়। বর্তমান বাংলাদেশের ছবি উদ্বিগ্ন করে তুলেছে তাকে, আশঙ্কার সিঁদুরে মেঘ উঁকি দিচ্ছে মনে। আমরা এখন আশঙ্কায় আছি, কখন কি হয় সেটা আমরা কোনো শঙ্কায় আছে। কিছুদিন মাস দেড়েক আগেই আমাদের বৌদ্ধ ভিক্ষুদের উপর হামলা করছে, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ প্যাগোডা জ্বালিয়ে দিয়েছে ও পার্বত্য চট্টগ্রামে। হিন্দু আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা আমরা আশঙ্কায় আছি। মিথ্যা গুজব রটিয়ে বৌদ্ধরা আমাদের নৌবকি নিয়ে বা আমাদের উপর হামলা করেছে। বর্তমান পরিস্থিতি খুব ভোলাটাইল আছে, খুব ভয়ঙ্কর আছে।
তো ওটাই অ্যাকচুয়ালি আমরা যেটা আপডেট পাচ্ছি, দেখছি কি অনেক জায়গায় অ্যাটাকও হয়েছে, মানে অন্য হিন্দু বুদ্ধিস্ট মাইনরিটিস ওদের উপরেও হয়েছে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। কিন্তু বাংলাদেশে কি শুনে বুদ্ধির শান্তি বার্তা? ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আজকেই সংসদে সাংসদ এডি সিং তিনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মাননীয় মন্ত্রীর কাছে বাংলাদেশের বিষয়ে জানতে চান। একেবারে স্পষ্ট কান্তিবর্ধন সিং প্রতিমন্ত্রী এক্সটার্নাল অ্যাফেয়ার্সে তিনি পরিষ্কার করে বলেন যে প্রচুর হিন্দু মন্দির এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষের ওপর অত্যাচার নেমে এসেছে এবং প্রচুর হিন্দু মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। পূজা মণ্ডপ, তন্ত্রীবাজার ঢাকার তার ওপর আক্রমণ হয়েছে। গত কয়েক মাস ধরে একের পর এক ঘটনার কথা তিনি বলেন, একেবারে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে। যশোরেশ্বরী কালী মন্দিরের সেই মুকুট চুরির কথা বলেন, এই বছর দুর্গাপুজোয় কী হয়েছে সেই কথা বলেন। অর্থাৎ এটা একটা ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে হিন্দুদের ওপর অত্যাচার নেমে আসছে। আমি অর্ণব সাহার কাছে যাব, যে কালকে অর্ণব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আজ স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দুঃখিত, মর্মাহত। ইসকনের এখনকার প্রধানের সঙ্গে যিনি কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেবেন, দুবার তিনি কথা বলেছেন কোনো ধর্মের ওপর অত্যাচার হয় এটা তিনি চান না। আর চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য সজল যেহেতু এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কী বলেছিলেন সেই উল্লেখ করলো, কাল দেখিয়েছিলাম, কিন্তু তবু আরেকবার দেখাবো। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, দাবিটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যখন শ্রীলঙ্কার সেনাবাহিনী তামিল ভাষাভাষীদের ওপর অত্যাচার করছিল, তখন এই ভারতবর্ষের তামিলনাড়ুর প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায়। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বাংলাভাষীদের ওপর এই অত্যাচার যখন নেমে আসছে, তখন আমরা ঐক্যবদ্ধভাবে একটা মুভমেন্ট করতে পারবো না? 100বার ঐক্যবদ্ধভাবে মুভমেন্ট করতে পারবো, এবং তার আগে আমাদের খুব পরিষ্কার করে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ভেতরের অনেকগুলো কম্পোনেন্টকে বোঝা দরকার। যেটা বিশ্বনাথ দা বললেন, ফারহাদ মাঝারের একদম লেটেস্ট যে বইটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন, উনি নিজে আমাকে উপহার দিয়েছেন, এটা এবার কলকাতায় এসেছিলেন কয়েক মাস আগে। তার আগে ওনার যে মূল যে থিসিসটা, সেটার নাম হচ্ছে ভাবান্দোলন, এবং সেই ভাবান্দোলন থিসিস থেকে আরম্ভ করে গণ অভ্যুত্থান ও গঠন পর্যন্ত উনি যে তত্ত্বের কথা বলছেন, সেই তত্ত্বটা হচ্ছে এই যে উনি কিন্তু একেবারেই কট্টর এই যে ইসলামিক মৌলবাদ, এই ইসলামিক মৌলবাদের একেবারেই পক্ষপাতী নয়, কিন্তু আবার একই সঙ্গে ধর্মকে পুরোপুরি বহির্ভূত করে, ধর্মকে পুরোপুরি বাদ দিয়েও মানুষের কোনো আন্দোলন, সেটার উনি পক্ষপাতী না। উনি অনেকটা লালনপন্থী, থিওরিটা খুব জটিল। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এখনও দেখতে পাচ্ছি যে ইউনূসের যে সরকার চলছে, তার যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই প্রোগ্রেসিভ লোকজন আছেন, কিন্তু তাদের হাতে আর জিনিসটা নেই। এবং যেটা হয়েছে, যখন কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল, ইনিশিয়ালি কোটা বিরোধী আন্দোলন হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে, এবং হাসিনা যেভাবে ভোট করেছেন দিনের পর দিন, যেরকম সমস্ত অন্যায়গুলো বেরিয়ে আসছে সেগুলো করেছেন, পিছন থেকে অন্য শক্তি ছিল, এটা কিন্তু আমরা বারবার করে অনুমান করেছিলাম, এবং সেটাই সত্যি হয়ে গেল শেষ পর্যন্ত, যে এই ধরনের শক্তিগুলো, এই ধরনের মৌলবাদী শক্তি যারা অপেক্ষা করেছিল সেই 71 সাল থেকে, কিন্তু হাসিনাও তো পূর্ণ গণতান্ত্রিক পথে হাঁটতে পারেননি, এবং শুধু করেননি না, হাসিনার ক্ষেত্রেও যে অভিযোগটা উঠেছে বারবার, যে এই যে জামাত বা হেফাজতের মতো শক্তি এদের সঙ্গে আপোষ করে চলেছেন, এটাও করেছেন। যেমন বিএনপি যেমন 14 দলের জোট করেছিল, যেখানে সরাসরি জামাত ছিল, হয়তো উনি সরাসরি জোট করেননি, কিন্তু তাদেরকে কোথাও একটা উনি প্রশ্রয়ের জায়গা দিয়েছেন, সরাসরি নির্মূল করেননি। তৃণমূলের ভূমিকা এই মুহূর্তে দাঁড়িয়ে, এই ক্ষেত্রে তৃণমূল একটা, যেহেতু একটা অঙ্গরাজ্যের একটা দল, সেই অঙ্গরাজ্যের দল হিসেবে তার স্ট্যান্ড মমতা ব্যানার্জি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা কিভাবে নেবেন। এবং সেক্ষেত্রে আমরা এটাও দেখেছি সুমনদা, যে 90-এর গোড়ায় যখন এরশাদ বিরোধী মুভমেন্ট হচ্ছে, এই কলকাতার রাস্তাতেই কিন্তু মানে প্রচুর মিছিল হয়েছে, এবং বাংলাদেশ হাইকমিশন হয়েছে, এবং সেটা হয়েছে। সুতরাং সেই এই আজকে যখন এরকম পরিস্থিতিতে এরকম মুভমেন্ট আরো হবে, আরো নিশ্চিত এরকম তৈরি হবে, আমরা ভবিষ্যতের দিকে নিশ্চয়ই অপেক্ষা করবো, তাকিয়ে থাকবো যে কোন দিকে যাচ্ছে। মানে সরকারের বাধ্যবাধকতা থাকতে পারে, শাসক দলের তো বাধ্যবাধকতা নেই, নাগরিকদের তো নেই, নাগরিক সমাজের তো নেই, শুধু শাসক দলের নয়, এখানে শাসক দল সব একসঙ্গে, সাধারণ মানুষের। আপনার প্রশ্ন ছিল তৃণমূলের ভূমিকা,
উনি কবি লেখক, তার বক্তব্য, তার মতামত, তিনি লালন না তিনি সুমন সেই নিয়ে বলে গেলেন। কিন্তু আসল কথাটা হচ্ছে যে তুমি তো বাঙালি, তুমি বাঙালি হিসেবে কি করছো? বিশ্বনাথ দা বলছেন যুদ্ধ সম্ভব নয় বাংলাদেশের বিরুদ্ধে। আরে বাংলাদেশের বিরুদ্ধেও আমাদের যুদ্ধ করতে হবে। ভারতবর্ষ এত নিচেও নেই আজকে। সমস্ত বাঙালিরা যদি বাংলাদেশ বর্ডারের দিকে তাকিয়ে ফু দেয় তাহলে আরেকটা আমফান সৃষ্টি হতে পারে। আমি বলছি আপনি একটা কথা ঠিক বলেছেন যে এর পরে মুসলিম মহিলাদের ওপর হামলা হবে, তা নয়। সারা পৃথিবীতে জিহাদের নামে আজকে আফগানিস্তানে কি চলছে? যার গলা কাটা যাচ্ছে সেও সেই ঈশ্বরকে ডাকে, যে গলা কাটছে সেও সেই ঈশ্বরকে ডাকছে। আজকে যারা এই দেশে আসছে তারা আমার কাজ দখল করতে আসছে না, তারা আমার বাতাসের অক্সিজেন দখল করতে আসছে না, তারা ভারতবর্ষকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আসছে। এই দেশটা ততক্ষণই ধর্মনিরপেক্ষ যতক্ষণ হিন্দুরা সংখ্যাগুরু। সেইটা যদি ধর্মনিরপেক্ষতা বাঁচাতে হয় তাহলে তৃণমূলকে ফুলে খেলতে হবে। এখন যদি শুধু ভাবি যে আমি সংখ্যালঘু ভোট আমার হাতের বাইরে বেরিয়ে যাবে তাহলে তাদের সাবধান হতে হবে যে আগামী দিন এবং সব ক্ষেত্রে প্রতিবাদটা সার্বিক হোক। আমি বলছি যে স্পিরিটে সজল বলছে আমার গ্রহণ করতে অসুবিধে নেই, কিন্তু যখন দেখি এই রাজ্যের 24 পরগনার বাসিন্দা সাবির মালিককে মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হয়, রাজস্থানের পেহলু খান গোরক্ষকদের হাতে নিহত হয়, পুনের মহসিন শেখকে হত্যা করা হয়, উত্তরপ্রদেশের দাদরিতে ওই মোহাম্মদ একলাখকে পিটিয়ে মারা হয়, 15 বছরের বাচ্চা জুনেদ খানকে গুজরাতের বিলকিস বানুর ঘটনা ঘটে, তখন বারবার প্রতিবাদে হয় এবং সেই প্রতিবাদে আমরা অনুষ্ঠান করি বলেই একই রকম প্রতিবাদ কেন বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হলে আমরা সেই প্রতিবাদে গলা তুলব না, এই প্রশ্ন এত সৎভাবে তুলতে পারি তার কারণ ওই প্রতিবাদগুলো একেবারে সজল ঠিক বলেছে। ওর কথা স্পিরিটেই বলবো যে সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুর স্বার্থ সুনিশ্চিত করা। এটা শুধু এই দেশে সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছে তা নয়, সমস্ত আন্তর্জাতিক আদালতে স্বীকৃত যে সংখ্যাগুরুর পবিত্র দায়িত্ব সংখ্যালঘুদের প্রাণ এবং সম্পত্তির নিরাপত্তা বিধান, যেটা প্রতি মুহূর্তে ভুলুণ্ঠিত হচ্ছে আমাদের প্রতিবেশী বাংলাদেশে। একেবারে পরিষ্কার এই কথা বলার সময় এসেছে। তার কারণ যে ছবিটা আমরা পাচ্ছি আজকেই এক্ষুনি আপনাদের দেখাবো যে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, যিনি এই অনুষ্ঠানেও লাইভে যোগ দেবেন, তাকে পরিষ্কার আশঙ্কা প্রকাশ করছেন যে এই যে চিন্ময় কৃষ্ণ দাস তাকে খেতে দেয়া নিয়ে তাদের সন্ন্যাসীদের তিনি যে স্ট্রিমটা ফলো করেন কিছু নিয়ম নিষেধ আছে, এবং সবথেকে মারাত্মক কথা যে কারাগারে তার ওপর হামলা হতে পারে, তিনি খুন হতে পারেন, তার কারণ বহু অপরাধী একসঙ্গে জেলে থাকেন, এই আশঙ্কা অবধি করছেন কলকাতা ইসকনের প্রধান। দ্রুত দেখব কি বলেছেন। যারা এরকম স্লোগান দিচ্ছে কি আমরা একজনকে ধরে স্লটার করব, তো ওদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নিতে হবে। কেন কি যখন এরকম স্লোগান যদি রাস্তায় দিতে থাকবে ওরা, তো এটা মাইনরিটিস ভেতরে খুব আতঙ্ক সৃষ্টি করছে। জাতি ধর্ম না দেখে সমাজসেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়তেন। সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিলেন। গত শুক্রবার এক সমাবেশের ডাকে জড়ো করেছিলেন 4 লক্ষ মানুষকে। আর এরপরই 1.5 মাস আগে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালতে জামিন না পাওয়ায় এখন জেলেই কাটাতে হচ্ছে তাকে। আমরা জানি কি জেল এটা সামান্য জায়গা নয়, ওখানে অনেক ক্রিমিনালস থাকে, তো এটা তো স্বাভাবিক বিচার। আর যে ব্রহ্মচারী যে সাধুর জন্য একটা জেলের ভেতরে এটা সামান্য জায়গা না, খাবার অসুবিধা, সব কিছু করা অসুবিধা, ইভেন ও খেতেও পারবে না। আমরা আশা করি গভর্নমেন্টও বলছে, বাংলাদেশ গভর্নমেন্টও বলছে কি ওরা সুরক্ষা প্রদান করবে। গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অনেক এখনো খারাপ আছে। আমরা দেখছি কি অনেক জায়গায় মিছিল করা হচ্ছে, আর অনেক বড় বড় মিছিল করছে, 10,000, 15-20 হাজার মানুষ ওরা বেরোচ্ছে, আর ওখানে স্লোগান দেওয়া হচ্ছে কি আমরা ইসকনকে চাই ব্যান করা দেওয়া হোক, না হলে আমরা এক ইসকন ভক্তকে আমরা কিডন্যাপ করে টর্চার করে মেরে ফেলবো। বৃহস্পতিবার কলকাতা ইসকনের দপ্তরে নামকীর্তনের মাধ্যমে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানো হয়। সুকান্ত মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত। আমি প্রথমেই যেটা জানতে চাইবো, আপনি সোশ্যাল মিডিয়ায় মারাত্মক একটি খবর এই মুহূর্তে পোস্ট করেছেন, সেটা হচ্ছে একটি হিন্দু পরিবারের 8 জনকে জীবন্ত
পুড়িয়ে মারা হয়েছে, কিছু ফুটেজ সহ। একটু যদি ঘটনাটা বলেন। এমনি ভয়াবহ পরিস্থিতি আমরা জানি, আপনাদের বহু ইসকন সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনকি ইসকনের ভক্তদের ওপর বাংলাদেশি পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই ঘটনা তো মারাত্মক। এটা কোথায় ঘটেছে এবং কি খবর আছে আপনার কাছে যদি বলেন? অ্যাকচুয়ালি এরকম অনেক ভিডিও আমাদের পাশে আসছে। রাত্রিবেলা, প্রত্যেক রাত্রিবেলা ওখানে বলা হচ্ছে কি যে যেখানে হিন্দুরা থাকেন, মাইনরিটিসরা থাকে, ওখানে এরকম মব গিয়ে ভাঙচুর করছে, মারধর করছে, আগুন থেকে বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। তো আমাকে আজকে সকালে একজন পাঠিয়েছেন, ও বলেছেন কি আমার নাম জানাবেন না, কেন কি আমি ও এরিয়াতে থাকি, নাহলে আমার অসুবিধা হবে। তো এরকম আমরা অনেক চিত্র দেখছি যেটা খুব দুঃখনীয়, খুব শকিং। অ্যাকচুয়ালি এত মেসেজ আসছে কি আমাকে এটা দেখে দেখে আমার শরীর খারাপ হয়ে গেছে, আমি কথাও বলতে পারছি না প্রপারলি। এটা খুব মতলব কি বলবো, মতলব এরকম ধরনের হতে পারে, এত অত্যাচার হতে পারে, এটা খুব শকিং আমাদের। আর তার উপরে আপনারা জানেন কি ইসকনকে ব্যান করার চেষ্টা চলছে, অনেক লোক ডিমান্ড করছে। কালকে আমাদের একটা যে ইসকনের একটা নামহট্ট কেন্দ্র ছিল, সেন্টার ছিল, ওখানে একটা মব গিয়ে ধর্ণা দেয় আর ডিমান্ড করে পুলিশকে কি যদি পুলিশ 3-4 ঘন্টার মধ্যে সেন্টারটা বন্ধ না করাবে তাহলে আমরা নিজে বন্ধ করে দেব। ফরচুনেটলি পুলিশ এসে ওখানে যারা ভক্তরা ছিল ওদেরকে বার করে নিয়ে গেছে, আর মব ওরা আমাদের যে সাইনবোর্ড ওটা খুলে দিয়েছে আর ওটা সেন্টারটা বন্ধ করে দিয়েছে। তো এরকম আতঙ্কের পরিবেশ। ঠিক এখানে আমি দ্বিতীয় প্রশ্নে আসবো, সেটা হচ্ছে আজকে বাংলাদেশ হাইকোর্ট সুমোটো ইসকনকে নিষিদ্ধ করবে না বলে মামলাটা খারিজ করে দিয়েছে, কিন্তু আমার বক্তব্য এটা সাময়িক স্বস্তি হতে পারে, কিন্তু এতগুলো সেন্টার, এতজন মানুষ প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে, এমনকি সেন্টার বন্ধ করে দেওয়ার দাবিতে আপনি বলছেন সেন্টারের সামনে ধর্ণা অবধি হচ্ছে, তো ঠিক কতটা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন, কতটা আশঙ্কায় আছেন আপনার বাংলাদেশের কাউন্টার পার্টরা? অ্যাকচুয়ালি ওরা খুব চিন্তায় আছে। আমাদের ওখানে অনেক 100 থেকে বেশি সেন্টার আছে, অনেক বড় মন্দির আছে, তো অনেক সেন্টার থেকে ভক্তরা এরকমই ওরা বড় মন্দিরে এসে থাকছে, ভেতরে থাকছে, রাস্তায় বেরোতে পারছে না। তো ওরাও কিছু জানে না কি হবে, কখন কি ঘটতে পারে। তো সবাই দে আর ভেরি আনসার্টেন, মানে কিছু জানে না কি ভবিষ্যে কি আছে, ওরা নিজে বুঝতে পারছেন। আপনার কি মনে হয় এর কারণ কি? আপনারা প্রায় 50 বছর ধরে একেবারে গ্রাউন্ড লেভেলে কাজ করে চলেছেন, আপনি 100টারও বেশি সেন্টার, এতগুলো অনাথ আশ্রম বাংলাদেশে আপনারা চালাচ্ছেন, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে একেবারে অগ্রণী ভূমিকা পালন করে সামনে এগিয়ে যাচ্ছেন, আপনাদের টার্গেট করা হলো কেন? এর কারণটা কি? এটা কি কোনো বিরাট পরিকল্পনার অংশ বলে মনে করছেন? এটাই আমাদের খুব আশ্চর্যের কথা লাগছে কি ইসকন এটা গ্লোবাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন। স্টিভ জবস মতন লোক উনি ইসকনকে অ্যাপ্রিসিয়েট করেন। একটা স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট অ্যাড্রেস আছে স্টিভ জবস, ওখানে উনি বলছেন কি যখন আমি ছাত্র ছিলাম, ইউনিভার্সিটিতে আমি পড়তাম, সেই সময় আমার এত টাকা ছিল না কি ভালো আমি খেতে পারি, সেই জন্য উনি 8 মিল হেঁটে ইসকন মন্দিরে যেতেন আর ওখানে কি রাত্রিবেলার যে প্রসাদ আছে উনি খেতে পারেন। শিলা প্রভুপাদ, উনি যে ইসকনের ফাউন্ডার আছে, শিলা প্রভুপাদ হচ্ছেন উনি বাঙালের ছেলে, কলকাতা ওনার জন্মভূমি, উনি ইসকনের স্থাপনা করেছিলেন। শিলা প্রভুপাদ আমাদেরকে ইসকনকে নির্দেশ দিয়ে গেছিলেন কি আমাদের প্রত্যেক ইসকন মন্দিরে 3 কিলোমিটার রেডিয়াসে কেউ খালি পেট, নাহলে 10 কিলোমিটার রেডিয়াসে দেখবে কি কেউ খালি পেট না ঘুমায়। সেই জন্য আমাদের প্রত্যেক মন্দিরে আমরা বিকালবেলা প্রসাদ সার্ভ করি সবাইকে ফ্রিতে। তো এরকম সংস্থাকে আমরা, যেরকম আপনি বলছিলেন কি বাংলাদেশেও আমরা যখন প্রাকৃতিক আপদা হয় তাহলে আমরা কারো ধর্ম দেখি না, জাত দেখি না, কিছু দেখি না, ন্যাশনালিটি, উই ডোন্ট সি এনিথিং। অ্যান্ড আমাদের ভক্ত খুব ডিফিকাল্টিতে গিয়ে সার্ভ করে, নিজের জানকে রেখে মতলব চিন্তা না করে ওরা সেবা করে। কোভিড যখন হয়েছিল সবাই নিজে বাড়িতে থাকতো, কিন্তু আমাদের ইসকন ভক্ত নিজে চিন্তা না করে আমরা রোজ বেরোতাম, সকাল থেকে আমরা বেরোতাম কলকাতাতে। আমি নিজে গাড়ি নিয়ে রাশন আমি গাড়িতে ভরে নিতাম, নিজে ড্রাইভ করে। অ্যাকচুয়ালি আমরা নাম্বার দিয়েছিলাম, যে ফোন করবে আমরা ওদের বাড়িতে গিয়ে আমরা ডেলিভারি করে আসতাম।
তো আমাদের এরকম ফাউন্ডাচার্য আমাদেরকে এরকম, প্রভুপাদ আমাদেরকে এরকম শিক্ষা দিয়েছেন কি কীরকম মানুষের দুঃখের সঙ্গে থাকতে হবে। এই অর্গানাইজেশনকে টেররিস্ট ঘোষণা করে ব্যান করা এরকম ডিমান্ড হচ্ছে। আর সব থেকে ভয়ঙ্কর কি আমরা দেখছি কি 10,000 20,000 মানুষ বাংলাদেশে রাস্তায় নেমে হাতে ধার হাতিয়ার নিয়ে ওরা এরকম স্লোগান ডিমান্ড করছে কি ইসকনকে ব্যান করো, ইসকনকে ব্যান করো, নাহলে আমরা এক একজনকে ধরে আমরা টর্চার করব আর মেরে ফেলবো। আমি এখান থেকে পরের প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে শুধু হিন্দুরা নয়, আজকেই আমরা একটা প্রতিবেদন দেখালাম যে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা তাদের ওপরও অত্যাচার চালানো হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? একদম, অ্যাকচুয়ালি যত মাইনরিটিজ আছে, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, হিন্দু, জৈন, শিখ, সবাই ভয়তে আতঙ্কিত হয়ে থাকছে। আমরা দেখলাম কিছুদিন আগে, 2-3 সপ্তাহ আগে একটা বুদ্ধিস্ট সেটেলমেন্টে, ওরা ট্রাইবাল ওখানকার ট্রাইবাল লোক বুদ্ধিস্ট, ওরা ওখানে ওদের এরিয়াতে খুব ভয়ঙ্করভাবে আক্রমণ হয়েছে। ওদের যত জিনিসপত্র ছিল ওটা লুটমার হয়ে গেছে, তারপরে ওখানে একজনের হত্যাও হয়ে গেছে, অনেক মহিলার সঙ্গে দুরাচার হয়েছে। তো এরকম আমরা কনস্ট্যান্টলি এরকম আমরা লাস্ট 100 দিন থেকে 5 আগস্ট পর থেকে আমরা এটা দেখছি। 5 আগস্ট যখন শেখ হাসিনা উনি দেশ ছেড়ে চলে গেছিলেন, প্রথম রাত্রিবেলায় আমাদের একটা মন্দিরকে বোমা মারা হয়েছিল। ওখানে আমাদের বলদেব, সুভদ্রা, জগন্নাথের যে ডেটি ছিল, আপনারা সবাই দেখেছেন চিত্র, কিরকম ওরা ওদের ক্ষতিগ্রস্ত। যে ঘটনা বলছেন চাকমা উপজাতির যারা বৌদ্ধ সম্প্রদায়ের লোক, তাদের উপর এই ঘটনাটা ঘটেছিল। তো একদম, তো আপনারা বলছেন যে এরকম প্রত্যেকে আক্রান্ত। এবার আরেকটা মূল অংশে আসি, যেটা আপনার খুব এরিয়া অফ কনসার্ন, সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস এই মুহূর্তে জেলে আছেন। আপনার এই প্রতিবেদন দেখলাম খানিকক্ষণ আগে, যে আপনি বলছেন যে ক্রিমিনাল টেররিস্টদের সঙ্গে থাকতে তার ওপর অ্যাটাক হতে পারে, প্রাণহানির আশঙ্কা করছেন, একটু যদি বলেন। অ্যাকচুয়ালি জেল আমরা জানি কি ওখানে এটা ন্যাচারাল জায়গা না, সামান্য জায়গা না। জেলে অনেক ভয়ঙ্কর অনেক লোক থাকে যারা সাজা কাটছে, অনেক মার্ডার কনভিক্ট, টেররিস্ট। তো এই মাহলে একটা সাধু সন্ন্যাসীকে ধরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তো আর এটাও ওখানে যেখানে আমরা জানি কি কি পরিস্থিতি চলছে, একদম, এবং সোমবারের আগে জামিন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ভয় থাকে। এটাও খুব দুঃখের কথা কি ওনার বেল রিজেক্ট করে দিয়েছে। আমি এইখানে আমার শেষ প্রশ্নে আসবো, সেটা হচ্ছে কেন চিন্ময় কৃষ্ণ দাস টার্গেট বা লক্ষ্য যেটা বলছেন আপনারা, সেটা কেন? এক তো যে এই যে সমাবেশ, এটা তো ইসকনের ব্যানারে হয়নি, কোথাও কি 4 লক্ষ মানুষকে জমায়েত করেছেন, সেই জন্য পুরনো একটা কেসের জন্য তাকে, সেই কেসকে ইভোক করে তাকে গ্রেফতার করা হলো বলে মনে করছেন? কারণ কি, মোটিভ কি বলে আপনারা মনে করছেন? অ্যাকচুয়ালি আমরা দেখেছি কি লাস্ট 100 দিন থেকে কিরকম যে তাণ্ডবটা হচ্ছিল, তো যে বাংলাদেশের মাইনরিটিস আছে ওদের সামনে কোনো রাস্তা শেষ ছিল না। আচ্ছা, কোনো রাস্তা ছিল না, সেই জন্য ওরা রাস্তায় বেরিয়েছে। কিন্তু যখন রাস্তায় বেরিয়েছে আমরা দেখেছি 4 লাখ 5 লাখ লোক রাস্তায় বেরোচ্ছে, মিছিল করছে, আর ওদের খালি 8টা পয়েন্টের দাবি আছে, ওটা রাখছে। কিন্তু সম্পূর্ণ খুব শান্তিপূর্ণভাবে, ওরা কাউকে কিছু প্রপার্টিকে ক্ষতি করেনি, ইভেন একটা যে গাছ হয় রাস্তায় ওটাও ক্ষতি করেনি। তো এত শান্তিপূর্ণভাবে ওরা খালি গভর্নমেন্ট থেকে ওরা এটা দাবি করছিল কি আমাদের 8টা দাবি আছে, যেরকম দাবিটা কি আমাদেরকে সুরক্ষা প্রদান করা হোক, আমাদের দুর্গাপূজাতে 5 দিন ছুটি দেওয়া হোক, একটা মাইনরিটি কমিশন করা দেওয়া হোক। তো এরকম সামান্য ঘটনাগুলো ঘটেছে দ্রুত বিচার দেওয়া হোক, বসে এটা সলভ করে নিত। একদম, হ্যাঁ, ইয়েস, যে বিচার দেওয়া হোক, এইরকম 8টা পয়েন্ট আছে। তো যদি এটা খালি গভর্নমেন্ট ওটা কনসিডার করে দিত, তাহলে ওরা ভরসা পেত কি হ্যাঁ গভর্নমেন্ট আমাদের খেয়াল রাখছে, দেখছে, তাহলে এটা সব সমস্যাটাই মিটে যেত। কিন্তু ওটা না করে 19 জনের খেলাফে দেশদ্রোহের মামলা দেওয়া, তারপরে অ্যারেস্ট করা, তো এটা তো অন্য দিকেই চলে যাচ্ছে সব জিনিস। রাধারমণ দাস, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যে উদ্বেগ তার সঙ্গে আমরাও শরিক, এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা বিভিন্ন দেশে এই অনুষ্ঠান দেখছে প্রত্যেকে আপনাদের সঙ্গে আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এইখান থেকে
যে চিন্ময় প্রভুর নিয়ে এত কিছু, তার পরের পর সমাবেশে লক্ষ লক্ষ লোক, শেষ সমাবেশে প্রায় 4 লক্ষ লোক, কি বলতেন তিনি কয়েকটা সমাবেশে, তার বক্তব্য এইবার অনুষ্ঠানের এই পর্যায়ে তুলে ধরব। 3 কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। জেলখানা তৈরি করুন। কত বড় জেলখানা হতে পারে যে জেলখানায় 3 কোটি জনসাধারণকে ধারণ করবেন? আমরা আর ভয় পাই না। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। ঢাকার শিবচরে ইসকনের আরও একটি প্রতিষ্ঠানে হামলা চালানোর ছবি সামনে এসেছে। ভাইরাল হয়েছে হামলাকারীদের এই ভিডিও। বাংলাদেশে বারবার কট্টরপন্থীদের নিশানায় হিন্দুরা। মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর, অত্যাচার, লুঠের ঘটনাও ঘটেছে। আর এই পরিস্থিতিতে উগ্র মৌলবাদের হাত থেকে দেওয়ালে পিঠ থেকে যাওয়া হিন্দুদের একজোট করে রাস্তায় নামাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে। তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোনো অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। ইউনূস সরকারের আমলে কট্টরপন্থীরা ক্রমেই মাথাছাড়া দেওয়ায় বারবার একজোট হয়ে প্রতিবাদে নামে হিন্দু ধর্মাবলম্বীরা। কুরবানি দেওয়া হয় 1 দিন কি 2 দিন, সেই উদ্দেশ্যে বন্ধ যদি হয় 10 দিন। আমার পুজো 5 দিনের ছুটি 1 দিন, আমি যদি পুজোর জন্য 5 দিন ছুটি চাই, এইটা আমার অযৌক্তিক দাবি। থেমে যাওয়ার জন্য আমরা মাঠে নেই, মাঠে নামছি, আপনি পূরণ করবেন। 22 নভেম্বর বাংলাদেশের রংপুরের মাহিগঞ্জ কলেজ প্রাঙ্গণে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেখানে বক্তৃতা দেন চিন্ময় কৃষ্ণ দাস। আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়। জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম, আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আরএসএস এর ট্যাগ দিচ্ছ, বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়? 5 আগস্টের পর এই চট্টগ্রামের নিউ মার্কেটে 0 পয়েন্ট স্তম্ভের ওপর কয়েকটি পতাকা উত্তোলন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা। পরে সেই পতাকার পাশেই গেরুয়া পতাকা লাগানো নিয়ে বিতর্ক চরমে ওঠে। 31 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়। তবে এই পতাকা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে। কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিষ্ঠ আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে। আর তারপর থেকে উত্তাল ওপার এপার। এবিপি আনন্দ। বাংলাদেশের অবস্থা একেবারে সরাসরি তুলে ধরব। তার আগে আপনাদের জানাবো যে একজন মাননীয় বিচারপতি, তিনি তার একটি মন্তব্য, হাইকোর্টের বিচারপতির মন্তব্য আইনজীবীদের পছন্দ হয়নি। তাতে আইনজীবীরা একসঙ্গে তাকে চেয়ার থেকে নেমে যেতে বলছেন। এরপর ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন বাংলাদেশের যে বিচারক এবং মাননীয় বিচারপতিদের আবাসনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিলেন। আমি বলছি সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি এইখানে গেছে, কিন্তু এর ভেতরেও শুভ শক্তির কণ্ঠস্বর আছে, এর ভেতরেও ইতিবাচক প্রতিক্রিয়া আছে এবং সমস্ত এই নেতিবাচক অত্যাচারের প্রতিবাদ আছে। সব থেকে আশা জাগাচ্ছে তাই। নিজের রংপুরের বাড়িতে বসে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল
তিনি এবিপি আনন্দতে এই মুহূর্তে প্রতিক্রিয়া পাঠিয়েছেন যে পুলিশ এবং তদারকি যে সরকার চলছে তার ভূমিকা তীব্র সমালোচনা করেছেন ওই বাংলাদেশে রংপুরে নিজের বাড়িতে বসে। তিনি বলছেন যে সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, আর্মি ধরি মাছ নাছুই পানির মতো একটা অবস্থান নিচ্ছে। ঠিক কী ভাষায়, আবার বলছি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এই সমালোচনা করেছেন, দেখাবো। এখানে হিন্দু সম্প্রদায়কে নিয়ে গত 2-4 দিনে যে ঘটনাটা ঘটছে এটা উদ্বেগজনক। সেনাবাহিনী এখন যেভাবে দায়িত্ব পালন করছে এটা অনেকটা ধরি মাছ নাছুই পানি, এটা অনেকটা সেরকমই একটা পরিস্থিতি। মূলত 5ই অগাস্টে যে বিদ্রোহ, যে সরকারের পতন হলো, তারপরে বাংলাদেশের নিরাপত্তা পুরো স্ট্রাকচার, যে উপরি কাঠামো পুরোটা ভেঙে পড়েছে। প্রায় 56টি থানা লুটপাট হয়েছে, প্রায় 50টি থানার থেকে অগ্নিসংযোগ হয়েছে, প্রায় 5789টি অস্ত্র খোয়া গেছে, প্রায় 6.5 লক্ষ অ্যামুনিশন হারিয়ে লুটপাট হয়েছে। সব মিলে পুলিশ তারপরে যে অবস্থায় আছে সেখানে বলা যায় যে তারা অত্যন্ত নাজুক বা সেন্সিটিভ বা বলতে পারেন যে প্যারানয়েড অবস্থা আছে, তারা ট্রমাটাইজড হয়ে আছে। পুলিশের পক্ষে এখন এই মানে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে আশা সেটা হচ্ছে যে আস্থা ফিরে আসা। এই আস্থার কিন্তু প্রচন্ড একটা সংকট আছে। অধ্যাপক রাজাগোপাল চক্রবর্তীর কাছে যাব। অধ্যাপক চক্রবর্তী, এক হচ্ছে একেবারে সীমান্তবর্তী আমাদের রাষ্ট্র, সেখানে আন্তর্জাতিক চাপ সৃষ্টির একটা দায়িত্ব ভারতের ওপর থাকে, যেখানে এই রকম একটা ঘটনা প্রতিদিন ঘটছে। 3 মাস হয়ে গেল, একটার পর একটা ঘটনার মানে তালিকা ক্রমশ বাড়ছে। ভারতের বহুদিন আগে থেকে আশঙ্কা ছিল যে ভারত বিরোধী শক্তি ক্রমশ বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করতে পারে। আজকে তার ম্যানিফেস্টেশন শুরু দেখা যাচ্ছে তা নয়, সেখানকার যারা নাগরিক তাদের সম্পত্তি বাদ দিন, প্রাণহানির আশঙ্কা। প্রাণহানি হচ্ছে, কত ঘটনা হচ্ছে আমরা কেউ জানি না, তার কারণ অধিকাংশ বাইরে সংবাদ মাধ্যম অবধি এসে পৌঁছচ্ছে না। সমাধানের উপায় কি? কোন পথে যাবে ভারত? আমি 2-4 কথা একটু বলি যে দেখুন, আপনি সংখ্যাগুরুর যে কথাটা বললেন, মানে সেটা খুব ইম্পর্টেন্ট। সারা পৃথিবী জুড়েই আমরা দেখেছি সংখ্যাগুরুর একটা দায়িত্ব নেয় সংখ্যালঘুকে কীভাবে রক্ষা করা যায়। এবং ইসরায়েলেও যদি দেখেন, সেখানে 20% সংখ্যালঘু মুসলমানরা আছেন, 70 লক্ষ ইসরায়েলি, তারা কিন্তু তাদের রক্ষা করেছে, কোনো বিপদ সেখানে ঘটেনি। কিন্তু আমরা যদি দেখি পাকিস্তান যখন তৈরি হলো 15% হিন্দু ছিল, সেটা এখন 2% গিয়ে দাঁড়িয়েছে। আপনি যদি দেখেন আফগানিস্তান 7 লক্ষ হিন্দু ছিল 70 সালে, সেটা এখন 150 গিয়ে দাঁড়িয়েছে। আপনি যদি দেখেন এই বাংলাদেশ 2022-এ 8% এটা ছিল 13% সালে। মানে আপনি যদি 1901 সালে ভারতীয় সেন্সাস দেখেন 33% ছিল। সব জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে মুসলিম মৌলবাদ প্রবল থাকছে, সেখানে তারা মনে করছে সংখ্যাগুরুর দায়িত্ব হচ্ছে সংখ্যালঘু নিধন করে দেওয়া। এটা সব জায়গায় আমরা উপমহাদেশে দেখেছি। সুতরাং ভারত সরকারের বোঝা উচিত ছিল কী ধরনের অবস্থা সেখানে হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে কতগুলো, দেখুন যে স্ট্র্যাটেজির কথা বললেন, কতগুলো স্ট্র্যাটেজি অত্যন্ত খুব এক্ষুনি নেওয়া যায়। একটা হচ্ছে, আমরা দেখেছি যখন ইসকনের উপর আক্রমণ হলো, আমাদের প্রধানমন্ত্রী ইসকনের কোনো একটা সেন্টারে গেলেন। আমি আজকের এখান থেকে দাবি করব যে ইসকনের যে প্রভু বললেন, তারা সেখানকার নানান ধরনের ডিজাস্টারে যেভাবে কাজে নেমেছেন, মানুষের সাথে রয়েছেন, ইসকনকে এবং তাদের যিনি প্রতিষ্ঠাতা অভয়চরণ দে প্রভুপাদ, তাকে ভারতরত্ন বা পদ্মবিভূষণ দেওয়া হোক, যাতে জানিয়ে দেওয়া হোক ইসকন কোনো টেররিস্ট অর্গানাইজেশন নয়। ভারত তাকে মনে করে যে একটা ভারতীয় শক্তি, ভারতীয় আত্মার প্রতীক। এইটা হচ্ছে যে প্রথম সফট স্ট্র্যাটেজি। এবং অনেকে বলছেন, দেখুন যে মানে আমরা যদি যেটা সজলরা করছে বাণিজ্য, দেখুন বাণিজ্য নিষেধাজ্ঞা খুব কোনো কাজে দেবে না। আমরা আলু দিই, কিন্তু আলু অন্য দেশ থেকে আসে, 42টা দেশ থেকে বাংলাদেশে আলু যায়, পেঁয়াজ যায়, ডিম যায়। এমনকি যদি কটন ইয়ার্ন দেখেন, কটন ইয়ার্ন আমরা 24% আমরা বেশি, 24% আমরা বেশি, অন্য অনেক দেশ থেকে কটন ইয়ার্ন যাচ্ছে। আপনি যদি দেখেন আফ্রিকা থেকে 50% যায়। সুতরাং বাণিজ্যে নিষেধাজ্ঞা একটা ভারতের পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমাদের যেটা করতে হবে যে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। আমি বলবো যে ইউএনের একটা ইন্টারন্যাশনাল কনভেনশন অন মাইনরিটিস, যে দেখেন লেস দ্যান 10% মাইনরিটিস যেখানে আছে, তাদের কী করে সুরক্ষা দেওয়া যায়। জেনিভা কনভেনশনের মতো ইন্টারন্যাশনাল কনভেনশন এরকম তৈরি করা দরকার। কী ব্যবস্থা নিলে 10%-এর নিচে যারা মাইনরিটিস আছে তারা সুরক্ষিত থাকবে।
এই ধরনের ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়া, জেনারেল অ্যাসেম্বলিতে এই ধরনের ভাবনা চিন্তা করা এবং বড় দেশগুলোকে দিয়ে চাপ দেবো। আমি একা যদি বাইল্যাটারাল কোনো চাপ দেবো, ওই পেট্রোপোলে দুটো গাড়ি আটকে দেবো, তাতে 2-1 দিনের সাপ্লাই চেন নেটওয়ার্কের ডিসরাপশন হবে, তাতে কিন্তু খুব একটা হবে না। অন্য নেটওয়ার্ক খুলে যাবে, চীন থেকে সাপ্লাই, নানান দেশ থেকে করে সাপ্লাই আসছে। আমাদের সবচেয়ে বড় কথা, যদি স্মাগলিং যদি বন্ধ করতে পারি, বাংলাদেশ ইকোনমি অনেকটাই নির্ভর করে আছে ভারত থেকে স্মাগলিং, গরু শুধু না, প্রচুর জিনিস স্মাগলিং হয়ে চলে আছে। আমরা যদি সেইটাকে আটকাতে পারি, বিধিসম্মতভাবে সেটাকে যদি আটকাতে পারি, তাহলে অনেকটাই লাভ হবে। একটা বিশ্বাসভঙ্গের গল্পও আছে। কেন বিশ্বাসভঙ্গ বলছি? যে আজকে যে মোহাম্মদ ইউনূস, যার নামে এই তদারকি সরকার চলছে, আমি দ্রুত খুব ছোট্ট ছোট্ট দুটো অংশ তার বক্তব্য আপনাদের সামনে দেখাবো। এক হচ্ছে নোবেল শান্তি পুরস্কার যেদিন তিনি পান 2006 সালের 10ই ডিসেম্বর, তিনি বলেছিলেন যে আমি মনে করি সেনাকে দিয়ে সন্ত্রাসবাদকে জয় করা সম্ভব নয়, সন্ত্রাসবাদকে সবথেকে কড়া ভাষায় জবাব দিতে হবে, বন্দুকের পেছনে টাকা খরচ করার থেকে ভালো কৌশল হলো গরিব মানুষের জীবনের মান উন্নয়ন করা। আর আজকে যে মানুষগুলো সম্পত্তি এবং প্রাণ চলে যাচ্ছে, জীবন্ত জ্বালিয়ে দেয়া হচ্ছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠছে, তাদের জীবনের মান উন্নয়ন তো দূরে থাক, তাদের জীবনটাই তো আর থাকছে না। কি করছেন মোহাম্মদ ইউনূস? আমি এইখানে একবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দিন কি বলেছিলেন ভদ্রলোক দেখাবো। Terrorism cannot be won by the military action. Terrorism must be condemned in the strongest possible language. Putting resources into improving the lives of the poor is a better strategy than spending it on guns. এইবার পাশাপাশি দেখাবো যেদিন এই তদারকি সরকারের দায়িত্ব নিতে প্যারিস থেকে ঢাকায় পা রাখলেন মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট, সেদিন বলেছিলেন যে আমরা আসার পর শুনলাম আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটেছে, অর্থাৎ প্যারিস থেকে ঢাকায় পা দিয়ে তিনি শুনলেন মানুষকে আক্রমণ করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পত্তি নষ্ট করছে, অফিস আদালত আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাম করে তিনি বলেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার ওপর আক্রমণ করছে, এইগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় নয়, আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা। আমি বলছি এখন কি পরিস্থিতি আমরা সবাই জানি, কিন্তু সেদিন কি বলেছিলেন দেখুন। আইনশৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সুন্দর জ্বালিয়ে দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমলিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো রক্ষা করা। দেখুন, ঢাকায় পা দিয়ে নিজের মুখে স্বীকার করছেন, অথচ ভারত যখন তথ্য দিচ্ছে ভারতের তথ্যকে ভিত্তিহীন বলা হচ্ছে যে এতে পড়শি দেশের মধ্যে সম্পর্ক নষ্ট হবে। এখন একে দ্বিচারিতা বলবেন নাকি পরিবর্তিত পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসও পাল্টে গেছেন, সে বিচারের দায় আপনাদের। আমরা শুধু পাশাপাশি দেখিয়ে দিলাম। ঠিক এইখানে আমি পরবর্তী ঠিক এই বিবৃতির লড়াই এবং আজকে রাজ্যসভায় যা হলো, এছাড়া ব্রিটিশ পার্লামেন্টে এই পরিস্থিতির তীব্র নিন্দা করা হয়েছে, দেখাবো। 1974 সালে বাংলাদেশের প্রথম জনগণনার সময় হিন্দু নাগরিকের হার ছিল প্রায় 14%। 2022 সালের শেষ জনগণনায় তা কমতে কমতে এসে ঠেকেছে প্রায় 8%। সেই 8% সংখ্যালঘুদের ওপরও বাংলাদেশের ইউনূস সরকারের আমলে অকথ্য অত্যাচার বলে ভয়ঙ্কর অভিযোগ, যার জেরে প্রতিবেশী দেশে হিন্দুরা এখন বিপন্ন। প্রতিবাদে কলকাতায় গর্জে উঠেছে সনাতনী সমাজ। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের হাইকোর্ট ইউনূস সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিয়েছে, ঘুরে ফিরে একটাই কথা, দেশের মানুষের জীবন ও সম্পত্তির কোনো ক্ষতি যেন না হয়, এটা সবারই চিন্তা। কর্তৃপক্ষকে বলবেন তাদের তৎপরতা যেন জারি থাকে। কিন্তু বাংলাদেশের হাইকোর্টের এই নির্দেশের পরও সে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে একটু আশ্বস্ত হওয়া যাচ্ছে না। কারণ আদালত যে ইউনূস সরকারকে আইন শৃঙ্খলা দেখতে বলছে, সেই সরকারের প্রচ্ছন্ন মদতেই তো হিন্দুদের ওপর বর্বর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। নাগরিকদের প্রাণ ও সম্পত্তি রক্ষার দায়িত্ব যে ইউনূস প্রশাসনের, তাদের পুলিশই তো হিন্দুদের ওপর অত্যাচার আটকাতে নিষ্ক্রিয়। উল্টে মার খাওয়ার পর সেই হিন্দুদেরই টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জেলে পোড়া হচ্ছে। যেখানে বাংলাদেশের এই মুহূর্তে ম্যাক্সিমাম মন্দির ভেঙে ফেলছে, ধরে ধরে হিন্দু মা বোনদের
নির্যাতন করছে, ধরে ধরে সংখ্যালঘুদের বাড়ি ঘর পুরাচ্ছে। মাঠে নামছি, আপনি পূরণ করবেন এবং এই 8 দফা দাবি নিয়ে এই দেশে থাকবো। কিসের ভারত, কিসের কি, কোনো দেশে যাবো না। মরলে এই দেশে মরবো, বাঁচলে এই দেশে বাঁচবো, এই দেশেই থাকবো। আমি কোনো দেশ থেকে আসিনি। বাংলাদেশের যে পুলিশ 3 মাস ধরে হিন্দুদের বাঁচাতে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ, তারা এখন আইন শৃঙ্খলা রক্ষা করবে, এই ভরসা কোথা থেকে আসবে? বাংলাদেশে আমরা এখন কি দেখতে পাচ্ছি? নির্বোধ হিংসা, উগ্র মৌলবাদ আর অত্যন্ত আতঙ্কিত মাইনরিটিস। তো এর পেছনে ব্যর্থ যাকে বলছি, সেই ব্যর্থ কে হচ্ছে? বাংলাদেশের এক আনইলেক্টেড লিডার। তো এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন আরও বেশি করে এই মৌলবাদীদেরকে সাপোর্ট করছে। তারা মাইনরিটি প্রোটেকশনে বা মাইনরিটি প্রোটেকশনে না গিয়ে তারা মাইনরিটিসকে আরও বেশি আশঙ্কিত বা আতঙ্কিত করে তুলছে। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে গেলে আগে তো এটা মানতে হবে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। মোহাম্মদ ইউনূসের সরকার তো সেটাই মানছে না। হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রেক্ষিতে সোমবার ভারতের বিদেশ মন্ত্রক কড়া বিবৃতি দিয়ে বলে, বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীদের দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, মূর্তি ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে। তখন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে পাল্টা দাবি করা হয়, আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, প্রত্যেক বাংলাদেশি নাগরিকের তার নিজস্ব ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অবধি দাবি করেছেন, যা কিছু প্রচার করা হয়েছে তা অতিরঞ্জিত। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আদৌ কি ইউনূস সরকার হিন্দুদের রক্ষা করবেন? যে রাষ্ট্রের ভিত্তি মৌলবাদ এবং এখন এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশের, সেই সময় মৌলবাদ যে মাথাচাড়া দিয়ে উঠবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী ভবিষ্যতে এই সরকারকে টিকে থাকতে হলে এই মৌলবাদের হাত তাদেরকে ধরতেই হবে। অতএব সেক্ষেত্রে তারা চট করে সংখ্যালঘুদের পাশে এসে দাঁড়াবে এবং তাদের সুরক্ষা দেবে, এই কথাটা ভাবা খানিকটা বাতুলতা হয়ে যাচ্ছে বলেই আমার মনে হয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রথম মুখ খুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান এবং হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছেন শেখ হাসিনা জমানার বিদেশমন্ত্রী হাসান মাহমুদও। পিটিআইকে তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ভারত বিরোধী মনোভাব এবং বাংলাদেশে কট্টরপন্থী শক্তির উত্থানের মধ্যে সম্পর্ক রয়েছে। যারা এই তত্ত্বাবধায়ক সরকারের অংশ, এতে নেতৃত্ব দিচ্ছেন, একে সমর্থন করছেন, তাদের অতীত দেখলেই আপনারা সত্যিটা বুঝতে পারবেন। এগুলো সব একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্সের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই নিয়ে বিস্তৃত রিপোর্টও ব্রিটেনের বিদেশমন্ত্রীকে পাঠিয়েছে তারা, যেখানে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ এবং আশা বয়ে এনেছিল, তবে এই জমানায় বাংলাদেশে 2000-এর বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিশোধ নেয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে। আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান সরকারের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, না হলে তা ইউনূসের সরকারের ভাবমূর্তির পক্ষে ভালো হবে না। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর কাছে আসবো। ইমন, এক হচ্ছে বারবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কথা উঠছে, খুব সাধারণ দাবি, দোষীদের শাস্তি, সংখ্যালঘুদের সুরক্ষা, আইন প্রণয়ন, হিন্দুদের যে সম্পত্তি ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ, ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার, খুব সাধারণ দাবি। রংপুরে 22শে নভেম্বরের মিটিংয়ে 4 লক্ষ লোক হলো। কোথাও কি এই পুরো ব্যাপারটা মৌলবাদীদের দৃষ্টিশূল হয়ে গেল? সেই জন্য এই কাউন্টার অ্যাটাকে আরও আক্রমণের, গ্রেফতার শুধু নয়, আরও আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেওয়া হলো। এটা একটা অ্যাক্ট অফ টেরারের জায়গায় যাচ্ছে বাংলাদেশে যা ঘটছে। আমার একটা জিনিস মনে হচ্ছে, যেটা বোধহয় আমরা বারবার ভুলে যাচ্ছি, বাংলাদেশের এই ইন্টারিম সরকার, বাংলাদেশের সরকারি যে নথি অর্থাৎ কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সেই অনুযায়ী থাকতে পারে না। এটা ইলিগাল, ইন্টারন্যাশনাল ইলিগাল। কেননা 2011 সালে
দ্য কনসেপ্ট অফ মানে এই ধরনের যে অন্তর্বর্তী সরকার সেটা উঠে যায়। কনস্টিটিউশনের 56(3) এবং 57(2) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী, যেখানে এক্সিকিউটিভের যে পাওয়ার্স অ্যান্ড ফাংশন বর্ণনা করা আছে এবং ট্রান্সফার অফ পাওয়ারের কথা বলা আছে, সেখানে কোথাও ইন্টারিম গভর্নমেন্টের কথা বলা নেই। 1 2 নম্বর হচ্ছে যতক্ষণ প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পেশ করবেন। আমি এইটাই আসতে চাইছিলাম যে বৈধতা নেই যারা বলছে, সব থেকে বড় যুক্তি দিচ্ছেন যে রাষ্ট্রপতি নিজে বলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই। ঠিক 57(2) এবং 56(3) ধারা অনুযায়ী এখনও হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখানে ইউনূসের কিচ্ছু করার নেই। এবং যদি তিনি মনে করেন, কেননা ইতিহাস এবং ঐতিহাসিকগতভাবে যেভাবে হত্যালীলা বাংলাদেশে চলছে সেটা ভয়ঙ্কর, এক্ষুনি প্রাথমিকভাবে ভারতবর্ষ কি করেছে অনেকে প্রশ্ন করছেন বিভিন্নভাবে। ইন্টারন্যাশনাল লটাকে যদি আমি দেখি, প্রাথমিক হেড অফ দ্য স্টেট অফ বাংলাদেশ তাকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইলের জায়গা, ঠিক যেভাবে তিব্বতী দালাইরা আমাকে এক্সাইল দিয়েছিল ভারতবর্ষ। এটা হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল যদি হয় এবং আগামী দিনে যদি বলা হয় বাংলাদেশের সরকার ভারতবর্ষ থেকে চলছে, কিচ্ছু বলার থাকবে না ইউনূসের ইন্টারিম সরকারের। দ্বিতীয়ত হচ্ছে এই হাসিনার পরবর্তী সময় বারবার কিন্তু ভারতবর্ষ ওয়ার্নিং দিচ্ছে। কেন এখনো অনেকে প্রশ্ন করছেন মিলিটারি ইন্টারভেনশন হচ্ছে না, তার কারণ হচ্ছে বাংলাদেশের এক্সিস্টিং প্রধানমন্ত্রী এখন ভারতবর্ষে আছেন। যে যাই বলুক, আইন অনুযায়ী ভারতবর্ষ এই কাজ করতে পারে না। যখন তার এক্সিস্টিং প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি, ভারতবর্ষে আশ্রয় আছেন, গভর্নমেন্ট ইন এক্সাইল, ভারতবর্ষ তার জনগণের ওপর অত্যাচার করতে পারে না, যেটা ইউনূস সরকার করেছে। তৃতীয়ত, ইউনূস সরকার যেটা করছেন এটা এক্ষুনি ভারত সরকার আগামী দিনে প্রাথমিকভাবে ভারত সরকার যেটা করেছে যে ওয়ার্নিং দিয়েছে, এরপর ব্লকেডে যাওয়ার আগে এটা কিন্তু রেফার্ড ব্যাক হবে ইউনাইটেড নেশন পিস কিপিং মিশনে। ইউনাইটেড নেশন পিস কিপিং মিশন একত্রিতভাবে কালেকটিভ সিকিউরিটির আন্ডারে ইন্টারভেনশন করবে, ভারত একা করবে না। এই বোকার মতন যদি আমরা কথা বলি ভারতের মিলিটারি ঢুকে যাবে, কি করে ঢুকবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ভারতবর্ষে আছে, সে আশ্রয় চেয়েছে গভর্নমেন্ট ইন এক্সাইল। এটা কেন বলা হচ্ছে না যে ভারতবর্ষ ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা জেনোসাইডাল, যেটা স্যারও বলেছেন, জেনোসাইডাল অ্যাক্ট অনুযায়ী এটা জেনোসাইড চলছে বাংলাদেশে। ইন্টারন্যাশনাল মোটিভেশনে আগামী দিনে কিছুদিনের মধ্যে হয়তো একটু অপেক্ষা করতে হবে, পিস কিপিং মিশন বাংলাদেশে পাঠাতে বাধ্য থাকবে ইউনাইটেড নেশনস। ইমন, আমি একটা শব্দ তোমার তুলবো, সেটা হচ্ছে যে কিছুদিনের মধ্যে অপেক্ষা। এই অপেক্ষা কি ওইখানকার সংখ্যালঘু হিন্দুরা বা যারা আক্রান্ত হচ্ছেন বৌদ্ধরা, যা কোনো মানুষ অপেক্ষা করতে থাকবে? তো মারাত্মক। আমি আপনাকে পরিষ্কার করে বলছি, এর আগে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, সংখ্যালঘুদের অত্যাচার হয়েছে, কিন্তু তারা কখনো শেষ পর্যন্ত রুখে দাঁড়ায়নি। আজকে এবার যে অত্যাচারটা আরও বাড়ালো মৌলবাদীরা, তার কারণ মৌলবাদীরা ভাবছে 5% হিন্দু, তাদের এত সাহস, তারা আমাদের মানে দেশে মানে মানে তারা ভারতের লোক, তারা মানে আমাদের এগেনস্টে কথা বলছে, আমাদের সামনে মিছিল করছে, প্রতিরোধ করে তুলছে। মানে এটা কিন্তু আপনি বলছি সংখ্যাগরিষ্ঠের, মানে মৌলবাদীদের সংখ্যাগরিষ্ঠের যে তাণ্ডব, এই ভাবনাগত তাণ্ডব এবং শারীরিক তাণ্ডব এবং অত্যাচার সব। কিন্তু আমি দুটো জিনিস আপনাকে বলছি যে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে ভারত সরকার কিন্তু ইউনিট সরকারের সাথে সম্পর্ক রক্ষা করেছে, কারণ আমাদের হাই কমিশনার ওখানে আছে। ভারত সরকার ইউনিট সরকারকে অস্বীকারও করেনি, বরঞ্চ বলা যায় যে নর্মাল ডিপ্লোমেসি তাদের সরকারের সাথে আছে। ফলে এটা নিশ্চয়ই ও বলছে আইনের জায়গা থেকে, কিন্তু আমি বলছি যে ডিফ্যাক্টো আর ডি জুরো, এটা কিন্তু আমি আপনাকে বলছি ডি জুরো নয়, মানে ইউনিসের সরকার আইনগত দিক থেকে, কিন্তু ডিফ্যাক্টো সরকার। যেমন দালাই লামা, আমাদের দালাই লামা এখানে আছে, চীনের সরকার হলো ডিফ্যাক্টো সরকার। কিন্তু আমি আপনাকে খুব পরিষ্কার বলছি, আন্তর্জাতিক যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলো বদল হতে বাধ্য। আজকে ব্রিটিশ পার্লামেন্ট প্রশ্ন তুলেছে, ভারতের পার্লামেন্ট প্রশ্ন তুলেছে, আগামী মানে ট্রাম্প 20 তারিখে জানুয়ারি 20 তারিখে শপথ নেবে। ট্রাম্প ইতিমধ্যেই, আমি বলছি ইতিমধ্যেই হিন্দু নিধন নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে মেজর পলিটিক্যাল পাওয়ার ভারতবর্ষের সাথে থাকবেই এই প্রশ্নে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্টারন্যাশনাল ইকুয়েশন চেঞ্জের সাথে সাথে মানে আমার ধারণা যে মৌলবাদীদের এই অবস্থান হয়তো চোরাগুপ্তা চলতে থাকবে, কিন্তু এই যে এখন খুল্লা হিন্দু নিধনে নেমেছে, মানে মাইনরিটি নিধনে নেমেছে, মৌলবাদীদের উল্লাস আমি দেখতে পাচ্ছি। আমার ব্যক্তিগত ধারণা যে আন্তর্জাতিক চাপে হয় দুটো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এক,
ইউনুসের বিরুদ্ধে রিভল্ট হবে, মানে ওর মানে যে প্রগতিশীল শক্তি তারাই ইউনুসের বিরুদ্ধে রিভল্ট করবে, করে সরকার চেঞ্জ করবে, অথবা বিএনপি, যে বিএনপি ইতিমধ্যেই বুঝতে পেরেছে ভুল করে ফেলেছে ইউনুসকে সঙ্গে দিয়ে এই জামাত পুরোপুরি দখল করেছে, ফলে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে তারা শেষ পর্যন্ত পলিটিক্যাল চেঞ্জটা আনে কিনা। এবং লাস্ট আমি বলছি, ভারতের কাছে একটা অপশন থাকবে এবং উইদিন মানে মিলিটারি কুর মধ্য দিয়ে, বাংলাদেশের ইতিহাসে বারবার মিলিটারি কু হয়েছে, নতুন নয়, ফলে মিলিটারি কতদিন ওয়েট করবে এটাও আমার দেখা। আমি আসবো এই জল্পনায় আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান। কিন্তু এখানে আরেকটা ইউএনের কথা আমরা বলছি, চীন বাংলাদেশের সমর্থনে দাঁড়িয়ে যাবে না তো? ট্রাম্প যদি সিকিউরিটি কাউন্সিলে দেখা যায় যে একদম পরিষ্কার তার ঘোষিত অবস্থান, এর আগেও বহুবার তিনি ঘোষিত অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছেন, সেখানে চীনকে বাংলাদেশ পাশে পেয়ে যাবে কি? আমরা জানি না, উত্তর খুঁজছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান আরেকবার। বাংলাদেশের কুষ্টিয়ার আখড়ায় বসে ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষকে ভালোবাসার কথা বলতেন লালন ফকির। লালনের মাটি সেই বাংলাদেশে এখন শুধু হিংসা আর হিংসা, যার নিশানা স্রেফ ধর্মীয় সংখ্যালঘু, বিশেষত হিন্দুরা। পদ্মা পাড়ে হিন্দুদের ওপর হওয়া বর্বরতার প্রতিবাদে গর্জে উঠেছেন এরাজ্যের সনাতনীরা। বাংলাদেশের আঁচে ফুটছে এরাজ্যের রাজনীতিও। বুধবারই বিধানসভা চত্বরে এই নিয়ে মিছিল করে বিজেপি। বৃহস্পতিবার বিধানসভায় বাংলাদেশ নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অন্য দেশে যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় তা আমরা মেনে নিতে পারি না। গতকাল এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দুবার কথা বলেছি। বাংলাদেশ একটা ভিন্ন দেশ, এটা ভারত সরকারের এখতিয়ারে পড়ে, আমাদের এখতিয়ারে নয়। অন্য দেশের বিষয় হলে কেন্দ্র এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমরা একমত। আমরা বাংলাদেশের ঘটনার নিন্দা করি। এদিনই বিদেশ মন্ত্রকের তরফে রাজ্যসভায় লিখিতভাবে জানানো হয়েছে, গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দুদের মন্দির এবং বিগ্রহের ক্ষতির খবর পাওয়া গেছে। এবছর দুর্গাপুজোর সময় ঢাকা ও তাঁতিবাজারের পুজো মণ্ডপে হামলা এবং সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। হিন্দু এবং তাদের ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সহ নাগরিকদের জীবন এবং স্বাধীনতা রক্ষার ভার সে দেশের সরকারের। বিধানসভার বাইরেও এদিন বাংলাদেশ নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত নিশানা করেন মোদী সরকারকে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে। মৌলবাদী মুসলমানদের জন্য জায়গা আছে, যারা ওখানে দাঙ্গা করছে, এখানে দাঙ্গা করছে, লুট করছে, তাদের জন্য আছেন। আর হিন্দুরা, নিরীহ হিন্দুদের অত্যাচার হচ্ছে, তখন আপনি চুপ, দিল্লি দেখাচ্ছেন। সিপিএম বলছে, ধর্মের রাজনীতির পরিণাম কি হয় তা দেখিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকে বাংলাদেশ তার উদাহরণ। বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার তিনি বিবৃতি দিতে পারেন। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এরপরেও আরেকটা অংশ থাকে, দেখুন 1971 সালে তখন 1 কোটি শরণার্থী সীমান্ত পেরিয়ে প্রাণ বাঁচাতে আমাদের এখানে চলে এসেছিল। আজকে শরণার্থী নিয়ে অবস্থান একটু আগে এই অনুষ্ঠানেই দেখালাম, কিন্তু সেই চাপ নেওয়ার জন্য আমাদের অর্থনীতি কি প্রস্তুত? বাংলাদেশ কোনো সন্দেহ নেই যে তাদের জাতীয়তাবাদী ভাবনা থেকে, বাঙালি জাতীয়তাবাদের থেকে সোজা ইউটার্ন নিয়ে একটা উগ্র, গোঁড়া, একেবারে কট্টরপন্থী অবস্থান নিচ্ছে, মৌলবাদের দিকে ক্রমশ কাছে, আরও কাছে চলে যাচ্ছে। কিন্তু তার প্রেক্ষিতে যে উদ্বাস্তু স্রোত, শরণার্থী স্রোত, সেইটার কি হবে? প্রত্যেকের কাছে যাব। সজল, আমি একটা কথা বলি দাদা, আমরা বিশেষ করে হিন্দু বাঙালিরা আমরা অনেকটা দেখবেন পাঁঠার দোকানে ওই পাঁঠাটা ঝোলানো থাকে যাকে কাটা হয়েছে, আর নিচে কিছু পাঁঠা তখনও মহা আনন্দে পাতা চিবিয়ে খাচ্ছে। আমরা সেই রকম না, আপনার সবাই বলি নেই, আই রেসপেক্ট ইউ আ লট। আমার মুশকিল হচ্ছে যে আমরা এখানে মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন, অন্য ধর্মের কথা বললেন, হিন্দু শব্দটা একবার বলতে ওনার বাধা লাগলো, কিন্তু মুসলিম হলে উনি বলেন যে গরু দুধ দেয় সে গরুর লাথিকে তো আমার আপত্তি নেই। এখানে দাঁড়িয়ে নিজে ব্যানার্জি টাইটেল নিয়ে বাড়িতে কালী পুজো করে, কখনো কখনো হিজাবও করে, কিন্তু সেই মানুষটা
যাকে এখনো একটা বিরাট অংশ তাকে ভোট দেয়, একবারও তার নাম নিতে পারলেন না। উল্টে সেন্ট্রাল গভর্নমেন্টের কি অ্যাটিটিউড দেশের মানুষের প্রতি সেটা ব্যাখ্যা করলেন। অত্যন্ত নিন্দা, লজ্জার। এই মোহাম্মদ সেলিম আর মমতা ব্যানার্জি দুজনের কথার মধ্যে আপনি কোনো ফারাক খুঁজে পাবেন না। একদম। আমি বলছি যে সুমনদা, যে সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ সেটা যদি বাংলাদেশে যেরকম আমাদের ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ এবং তার যে রিঅ্যাকশনগুলো হয় যেগুলো দেখেছি, একটা দেশের সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ সবসময় ঠিক তার পাশের দেশে যে সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ আমরা এর আগে দেখেছি। হিন্দু মহাসভা এবং মুসলিম সরকার করেছে 3টে প্রভিন্সে করেছে, তার মানে একটা সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ একটা সংখ্যাগরিষ্ঠের মৌলবাদকে সাহায্য করে। সুতরাং কিচ্ছু না, সেটা হচ্ছে হিন্দুদের জন্য বিতর্কটা কিন্তু প্লিজ এইভাবে নয়। বিতর্কটা হলো যে যারা গণতান্ত্রিক শক্তি বাংলাদেশের ভেতরে বা বাইরে একদম তাদেরকে উৎসাহিত করা আমাদের শাসক দলের কাজ না, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আন্দোলনের প্রতীক, যিনি আন্দোলনের থেকে জন্ম, যিনি আন্দোলনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, তিনি ভোটের রাজনীতি থেকে তাকে সিলেক্টিভ আন্দোলন করছে। কেন এই আন্দোলন সিলেক্টিভ আন্দোলন করছে? কেন সমস্ত রাজনৈতিক দলের বাইরে মুসলমান বাঙালি হিন্দু মুসলমান আহত হচ্ছে মানবতা। আমরা প্রতিবার এই কথা বলি, কি বলি দেখাবো। আজ রাজস্থানে যে নারকীয়তা দেখা গেল তাতে নিশ্চিত করেই বলতে পারি কি পুড়ছে এবার দেখা যাচ্ছে। পুড়ছে মানবিকতা, পুড়ছে মনুষ্যত্ব, পুড়ছে শুভবুদ্ধি। লাভ জিহাদের নাম করে মালদার এক বাসিন্দাকে কুপিয়ে কুপিয়ে মেরে তারপর জ্বালিয়ে দেওয়া হলো। এখন একটা ঘটনা নয়, বারবার পরপর ঘটনা আমাদের ব্যথিত করছে। হ্যাঁ করছে একাধিকবার, সেটা বরকতি যদি কোনো অন্যায় করে থাকেন এবং সেই অন্যায় তীব্র প্রতিবাদ হোক, এই মঞ্চ থেকেই হোক, কিন্তু সেটা আবার বলবো 15 বছরের হরিয়ানার ছেলেটাকে পিটিয়ে মারার জাস্টিফিকেশন নয়। আমি একটা খাপ পঞ্চায়েত কিংবা একটা অনার কিলিংয়ের ঘটনা হলে তার সম্প্রদায় দেখবো। আমি বলছি যে সম্প্রদায় হোক, হিন্দু হলে হলো মুসলিম হলে হলো, দুটোই সমান নিন্দনীয়, মরছে তো মানুষ। এই অনুষ্ঠানের শুরুতে একটা দীর্ঘ তালিকা পড়েছিলাম যে ভারতবর্ষে সংখ্যালঘু যখন আক্রান্ত হয় আমরা একই রকমভাবে সরব হই। আজকে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, একই রকমভাবে সরব হব। তার কারণ আবার বলছি, মারা যাচ্ছে মানুষ। সজল 100 জনের খুনটাও খুন, একজন মানুষের খুনটাও খুন। আমি দুটোকে দাঁড়ি পাল্লায় তুলবই না। আমি বলছি একটা মানুষের মৃত্যুও খুন, 30টা মানুষের মৃত্যু। আমি একটা কথা বলি যে বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু ভারতে আসছে, ভারতে আসছে 74 একটু বলতে দিন। 1974 সালে আপনারা দেখালেন তখন হিন্দুর সংখ্যা ছিল 14%, এখন হিন্দুর সংখ্যা হয়েছে গিয়ে 8%। এখন জনসংখ্যা হচ্ছে 17 কোটি, তার যদি 14% ধরেন তাহলে হিন্দু সংখ্যা আমি হিসাব করছিলাম 2,38,00,000 হওয়া উচিত ছিল, এখন আছে 1,30,00,000। অর্থাৎ 1,10,00,000 হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে 74 সালে এসে হাজির হয়েছে। বাংলাদেশে হিন্দু নিধন হলে তার প্রতিক্রিয়া ভারতে করে, যে প্রশ্নটা আপনি করলেন। সুতরাং আমাদের ভারতের গর্জে ওঠার সময় এসছে। আমরা কোনোদিন কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলিনি যে পাকিস্তানে বা বাংলাদেশে যখন হিন্দুদের নিধন হচ্ছে তার চাপ, আর্থিক চাপ, যে প্রশ্নটা আপনি করলেন তার চাপ আমাদের উপর পড়তেছে। আমরা কারুকে ফিরিয়ে দিতে পারিনি। আমরা যখন সিএএ করেছি তার একটা ডেডলাইন করে দিয়েছি 2014 সালের 15 ডিসেম্বর মাস নাগাদ। তার ফলেই বাংলাদেশের হিন্দুরা বুঝতে পারছে ভারতে আসার হয়তো জায়গাটা কম, তারা বুঝতে পেরেছে বলেই তারা লড়াই করছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সারা বিশ্বকে জানাতে হবে হিন্দু নিধনের সবচেয়ে বড় প্রতিক্রিয়া করছে ভারতে। আমি তিলোত্তমার কাছে যাবো। সজলের সঙ্গে তো আমি একমত যে সেই জন্যই তো পরপর 2 দিন আরও ভবিষ্যতে এবং আমি স্কেলের তুলনা করছি না, কিন্তু আবার বলছি একটা কোনো খুন
30টা খুন, জেনোসাইড মারাত্মক। সেই জন্যই তো এত মানে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে। তিলোত্তমা, একদম সেটাই। এবং আমার মনে হয় যে কোনো রকম কোথাও, অর্থাৎ এই মিডিয়াতে হোক বা কোনো বক্তৃতায় হোক, কোনো জায়গাতে হোক, এই মুহূর্তে যেহেতু এই ধর্মীয় ব্যাপারটা ভীষণ রকম সেন্সিটিভ, সেহেতু প্রত্যেকেরই উচিত অত্যন্ত সুচিন্তিতভাবে মতামত রাখা এবং বক্তব্য রাখা, যাতে এখানে কোনো রকম ভাবে আগুন জ্বালানো নয়। এবং আজকে যত রকম ক্যালকুলেশনই করা হোক না কেন, যে আন্তর্জাতিকভাবে কোন স্ট্র্যাটেজি বা কোন পরিস্থিতি হলে শেষ পর্যন্ত পিস কিপিং ফোর্স আসবে কিংবা আসবে না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেটা তুমি বারবার বলছো, যে আসলে মানুষ মারা যাচ্ছে। এই পিস কিপিং ফোর্স পর্যন্ত আসতে আসতে যে সময়টা পেরিয়ে যাবে, সেই সময় পর্যন্ত যে কত নিধন হবে, কত বলি হবে, আমরা তা কিছুই জানি না। সুতরাং আমরা শুধুমাত্র মানুষ হিসেবে বাংলাদেশের এই মুহূর্তে যারা কর্ণধার হয়ে রয়েছেন তাদের কাছে মানবিক আবেদন রাখতে পারি যে আপনারা মানব নিধন বন্ধ করুন, আপনারা বন্ধ করুন। মানুষকে যে কোনো রকম ধর্ম সম্প্রদায় নির্বিশেষে আপনারা হত্যা করাটা বন্ধ করুন। একদম এই আবেদন, আর্তি, দাবি একদম খুব পরিষ্কার। এবং আপনাদের বলছি যে শুধু আমরা এই স্টুডিওয়ে যারা আছি বা আপনারা যা দেখছেন তারা নয়, যারা বাংলাদেশের নাগরিক, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে আছেন, প্রত্যেকে শান্তি চাইছেন। হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এইখানকার মানুষ প্রতি মুহূর্তে বিনিদ্র রাত জাগছে, প্রত্যেক রাত তাদের জাগিয়ে থাকতে হচ্ছে। প্রতিবেদন দেখাবো এবং তার পাশে এই সজলদের দল একেবারে পরিষ্কার, তারা কর্মসূচি নিয়েছে পেট্রাপোলে পণ্যবাহী ট্রাক আটকানোর। তা নিয়ে নিঃসন্দেহে বিতর্ক এদিক ওদিক হবেই, কিন্তু আজকে ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গেল। একেবারে পাশাপাশি দুটোই দেখাবো, দেখুন। বাংলাদেশে হিন্দুদের ওপর কট্টরপন্থীদের হামলা, একের পর এক মন্দিরে ভাঙচুর, হিন্দু কলোনিতে অগ্নিসংযোগ, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এপারে ওপারে আছড়ে পড়ছে আন্দোলন। এই পরিস্থিতিতে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে ত্রিপুরার দুটি স্থল সীমান্তে রফতানি বন্ধ করে দিল সনাতনী হিন্দু সমাজ নামে একটি সংগঠন। বুধবার থেকে উত্তর ত্রিপুরার উনকাটি জেলার কৈলা শহরে মনু ল্যান্ড কাস্টমসে রফতানি বন্ধ করে দেওয়া হয়। গত 5 তারিখের পর থেকে এবং গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর জামাতপন্থী মৌলবাদীরা নৃশংসভাবে আক্রমণ সংঘটিত করছেন। বাংলাদেশের মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, মানুষের বাড়িঘর ভাঙছে। নরেন্দ্র মোদীর কাছে আমরা আহ্বান রাখবো যে বাংলাদেশের সাথে আমাদের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক, সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার জন্য। একই ছবি ধর্মনগরের রাগনি সীমান্তেও, সেখানেও বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু সমাজ। বাংলাদেশের যদি হিন্দু নির্যাতন বন্ধ না হয় এবং বাংলাদেশের যদি হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার থাকে, তাহলে ভারত থেকে আমরা কোনো পণ্য সামগ্রী বাংলাদেশে যেতে দিচ্ছি না। শুধু এই বর্ডার নয়, ভারতবর্ষের লোকে যতটা বাংলাদেশের বর্ডার আছে সমস্ত কিছু বন্ধ করার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের এই অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে। আমরা ভারতব্যাপী ডাক দিয়েছি। মালদার মহদীপুর সীমান্তে এখনো খাদ্য সামগ্রী নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে ট্রাক, কিন্তু সেখানেও উঠেছে রপ্তানি বন্ধের দাবি। এই বর্তমান যে পরিস্থিতি, একটা টানাপোড়েন পরিস্থিতি, উদ্বুদ্ধ পরিস্থিতি, দুই দেশই বিষয়টা নিয়ে সংকটজনক অবস্থায় অবস্থান করছে। এতে করে কিন্তু যে অবস্থা যাচ্ছে তাদের কিন্তু এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে এবং আমরাও চাই যে এই পরিস্থিতি যতক্ষণ সমস্যা স্বাভাবিক না হবে ততক্ষণ কিন্তু এক্সপোর্ট বন্ধ রাখাই উচিত। সোমবারের মধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মুক্ত না হলে এ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে, বলে দিলাম। বিজেপি আজকে যেটা করেছে তাতে আরো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে। তার সমস্যাটা কি হচ্ছে, এই রাজনৈতিক ফায়দা তুলতে নেবে তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে ডায়ালুটেড করে দিচ্ছে। লাগাতার বঞ্চনায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর এবার লড়াই করে হলেও নিজের দেশেই থাকার অঙ্গীকার করেছেন বাংলাদেশি হিন্দুরা। কিসের ভারত
কিসের কি কোনো দেশে যাব না, মরলে এই দেশে মরবো, বাঁচলে এই দেশে মরবো, এই দেশেই থাকবো। আমি কোনো দেশ থেকে আসিনি, আমি এই দেশে জন্ম নিয়েছি। নিজের দেশ, নিজের ভূমি, নিজের জন্মভিটে কে আর ছাড়তে চায়? যাকে ছাড়তে হয়েছে তার দুঃখ সারা জীবন। বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতিতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া হিন্দুরা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে কার্যত পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। চিন্ময় মহাপ্রভুকে কেন্দ্র করে বাংলাদেশে যেভাবে গণ অভ্যুত্থান বলা চলে, সমস্ত শ্রেণীর মানুষ একটা প্ল্যাটফর্মে এসছেন, এটার জন্য তিনি জেলে যেতে পারেন। এটার জন্য আমরা ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সাধু সন্ন্যাসীর পক্ষ থেকে তাকে অশেষ শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। বিভিন্ন কাজে যে বাংলাদেশি নাগরিকরা ভারতে এসেছিলেন, এখন ফেরার সময় তাঁরাও উদ্বেগে আতঙ্কে সেখানকার পরিস্থিতি নিয়ে। এখন পরিস্থিতি খুব খারাপ, বাংলাদেশের অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে। সংখ্যালঘুদের উপরও অত্যাচার হচ্ছে আমরা শুনছি। এটা খুবই প্রবলেম। আমরা চাই যত দ্রুত সম্ভব যেন এটা মিটে যায় আর কি। দেশের শান্তি তো অবশ্যই আমরা কামনা করি যে দেশে একটা শান্তি ফিরে আসুক। কারো কারো গলায় বাংলাদেশের ইউনূস সরকারের প্রতি ঝরে পড়েছে তীব্র ক্ষোভ। যিনি এখন প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি শান্তির জন্যই নোবেল পেয়েছেন, কিন্তু যে পরিস্থিতি চলছে মানে কি বলবেন সেটা নিয়ে? তিনি শান্তি থেকে আসলে এখন অশান্তি বেশি সৃষ্টি করছে। সে যখন হিন্দুদের সম্বন্ধে কোনো কাহিনী শোনে বা ঘটনা শোনে তখন সেখানে চুপ, কিন্তু যখনই কোনো মুসলমানদের কাহিনী আসবে তখনই এই বিষয়টা নিয়ে সে একদম অবশ্যই আতঙ্ক কাজ করছে। আতঙ্ক ছাড়া তো বেঁচে থাকার উপায় নেই। বাংলাদেশে হিংসা রাজনীতি, কারণ দেশ নিয়ে তো কেউ ভালোবাসে না। সবাই তো চাই যে আমি ক্ষমতা কিভাবে ধরে রাখবো, ক্ষমতা কিভাবে থাকবো, দেশ নিয়ে কারো ভাবনা নেই। বাংলাদেশে হলেও এরা সকলেই এখন বিভিন্ন কাজে কলকাতায় রয়েছেন। কেউ পরিবারের জন্য উদ্বিগ্ন, তো কেউ তড়িঘড়ি এপার বাংলার কাজ সেরে ওপারে যেতে চাইছেন। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সাথে সাথে বাড়িঘর, সনাতন ধর্মীদের বিভিন্ন বাড়িঘর এরা লুটপাট করছে এবং এদেরকে উচ্ছেদ করছে, বাড়িঘর জ্বালিয়েছে। তো আমরা সরকারের কাছে কোনো সুরক্ষা পাইনি। অন্যদিকে দার্জিলিং এর ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে তীর্থ করতে এসেছিলেন জিতেন্দ্রনাথ বর্মন। আক্রমণের ঘোর নিন্দা করার পাশাপাশি দেশের মাটি আঁকড়ে পড়ে থাকার প্রত্যয় তাঁর গলায়। ধর্ম তো আমাদের মানে হৃদয়ের মধ্যে, ধর্ম পালন করব। আমরা ইসকন মন্দিরে যাব যতক্ষণ পর্যন্ত মন্দির আসে, আর যত ভেঙে দিলে সেখানে আমরা ঘরে বসে, ঘরের কোণে বসে আমরা অর্চনা করব, পূজা অর্চনা করব। এরপরে যদি তাদের মানে আমাদেরকে গুলি করে মেরে দেয় তো তার কোনো বাধা নেই, মেরে দিতে পারে, জীবন দেবো, কিন্তু ধর্ম ত্যাগ করবো না। খুব চিন্তার ব্যাপার এটা, ভবিষ্যতে কি হবে এটা বলা যায় না। আমরা শান্তি চাচ্ছি, যেভাবে শান্তি হয় ওটা আমরা চাচ্ছি। সব মিলিয়ে শান্তির দাবি উঠলেও বাংলাদেশে অশান্তি চলছে। প্রসেনজিৎ সাহা, করুণাময় সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার আসি রাজ্য রাজনীতিতে। তৃণমূলে ক্ষোভের সুর কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। আজ রীতিমতো অভিমান ঝরে পড়েছে মদন মিত্রের গলায়। তার আক্ষেপ, জেলে যাওয়ার পর অনেকে মন্ত্রী থেকেছেন কিন্তু তিনি নেই। ফুটবল প্রেমী মদন বলছেন, এখনও পায়ে বল দিলে তিনি 2-4টে লাথি মারতেই পারেন, কিন্তু পায়ে বল না পাওয়ার দুঃখ তার মনে যে এখনো বিধে আছে সেটা আজ ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন বর্ষিয়ান বিধায়ক। দেখুন, তৃণমূলে যখন একাধিক কমিটি এবং সেই কমিটিতে সিংহভাগ সিনিয়রদের দাপট, সেই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে মদন মিত্র, সিনিয়র নেতা, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মদনদা, এই কমিটি কারা কারা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন, কি বক্তব্য আপনার? আমি একটা কথা বলে দিই, এই কমিটিতে আমি আসতে পারিনি বলে আমি যে হাউ করে কাঁদছি বা আমায় ক্যান্ডি দাও বা আমায় লজেন্স দাও এরকম কোনো ব্যাপার নয়, বা চুইংগাম দাও। আমি বলছি আমার থেকে জুনিয়র যারা তারা এসেছে, আমার থেকে সিনিয়র যারা তারা এসেছে, আমার থেকে সমবয়সী যারা তারা এসেছে, একসঙ্গে কাজ করছি আমরা যারা তারা এসেছে, সবাই এসছে। একটা প্রশ্ন আসতে পারে যে আমি একবার কাস্টাডিতে গিয়েছিলাম, তো সেই কাস্টাডিতে গিয়েছিলাম তোমার 16 বছর আগে। 16 বছর আগে তারা রেস্ট থাকে না, এর মধ্যে দুমদাম কত লোক, নারদা সারদা কত লোক দুমদাম অ্যারেস্ট হচ্ছে সকালে বিকেলে, ও তারপরের দিন মন্ত্রী থাকছে, সবই থাকছে। আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম তখনও কোনো গণরোষ, ঢিল মারা, জুতো মারা এসব আমি দেখিনি, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় অসুবিধা হলো, তাদেরকে দল করছে। সেখানে কোথাও একটা পেলে আর কি বয়স হয়ে গেছে,
আর তো খেলে নেচেনে দুদিন বই তো নয়, আর তো 2 বছর, 2 বছর বাদে সবই ওই লিখিত নিয়মে পড়ে যাবো যে আর প্রবীণের দলে পড়ে গেলাম আর খেলতে পারবো না। সেইটাই তোমার সঙ্গে আমি মজা করে বলছিলাম যে এখনো বল পায়ে দিলে 2-4টা লাথি মারতে পারি, খেললে এখনো খেলা যায়, এটাই একেবার। এরপর তখন যে আমায় খেলতে দিল তখন দেখা গেল মমতা খেলায় নেই, তাহলে আর খেলবো না। মমতা ব্যানার্জি খেলায় না থাকলে আমি খেলবো না। আমি ততক্ষণই খেলবো যতক্ষণ মমতা ব্যানার্জি খেলবেন। সবার কপাল থাকে না, তুমি যাবে বঙ্গে, কপাল যাবে সঙ্গে। তা আমার কপালটা গোপালের মতো নয় আর কি। আপনার কি পারফরমেন্সের অভাব আছে বা আনুগত্যের অভাব আছে? সেসব তো আমি বুঝতে পারবো। আমার কোনো কিছুই নয়, আমার মনে হয় মমতা ভাবছে দিতে পারেনি চাপ। আমি তো ভেবেছিলাম আমি হয়তো বোধহয় অন্তত পার্টি অফিসটার বাগানটা কাটার বাগানে একটা পার্টি কর্মীর দায়িত্ব পাবো, পেলাম বোধ হয়। যে একদল ভালো কর্মী বাঁচা হলো 20 জন, তার মধ্যে মদন মিত্র একজন, তো সেটাও তো পেলাম না আমি। কই আমার তো কোনো নেই। মাঝে মাঝে 1-2 পল পায়ে পড়লে ভালো লাগে, খেলার মাঠের লোক তো।